ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। আমরা কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব, কিভাবে বায়ারের সাথে আমরা পারফেক্টলি ইন্টারভিউ করব, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখব। তো আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার, ম্যাক্সিমাম প্রফেশনাল যারা বলেন যে কাজ পাই না বা কাজ কম পাই, মূল প্রবলেমটা হচ্ছে বায়ারের সাথে ইন্টারভিউতে সমস্যা, বায়ারের সাথে কমিউনিকেশনের প্রবলেম। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে টোটাল বায়ার কমিউনিকেশন। অথবা আমরা এটাকে কয়েকভাবে বলতে পারি আজকের ক্লাসটাকে। একটা হচ্ছে ইন্টারভিউ উইথ বায়ার। বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন, তারপর বায়ারের সাথে কমিউনিকেট কিভাবে করবেন, ঠিক আছে? মানে বায়ারের সাথে কমিউনিকেশন করা বা বায়ারের সাথে ইন্টারভিউ করা বা বায়ারের সাথে চ্যাট করা। হাউ টু চ্যাট উইথ বায়ার। ওকে, তাহলে আমরা বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করব, অথবা আরেকভাবে বলতে পারি বায়ারের সাথে চ্যাট কিভাবে করব, অথবা আরেকভাবে বলতে পারি বায়ারের সাথে আমরা টোটাল কমিউনিকেশন কিভাবে করব, হ্যাঁ, অথবা আমরা ফাইবারের ভাষায় বলতে পারি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে করব। ওকে, যেভাবেই বলুন কেন, মূল কথাটা হচ্ছে বায়ারের সাথে ডিলিংস কিভাবে করব, হাউ টু ডিল উইথ বায়ার। ওকে, and how to convince buyer and how to hire in best rate, okay, in high rate, and how to get the permanent job. Okay, তো দেখুন, তো বিষয়টা হলো আপনি যত ভালো কাজ পারেন না কেন, যদি আপনি ভালো বায়ার কমিউনিকেশন করতে না পারেন, ভালোভাবে বায়ারের সাথে ডিলিংস করতে না পারেন, তাহলে আপনার যে পারেন, আপনার যে জানার সেই বিষয়টা আপনি বায়ারকে বুঝাতে পারবেন না। ফ্রিল্যান্সিং করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে খুব ভালো কাজ পারতে হবে। 2 নম্বর বিষয় হলো আপনাকে ভালো ঢোল বাজাতে জানতে হবে। ঠিক আছে দেবদাস? বলেন দেবদাস, নিজের আপনার ঢোল কাকে বাজাতে হবে? আমি মাইক অন করতে পারতেছি। হ্যাঁ দেবদাস বলেন। নিজেকে বাজাতে হবে। তাহলে ফ্রিল্যান্সিং করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি করা, ভালো কাজ শিখতে হবে, আর 2 নম্বর বিষয় হচ্ছে ভালো ঢোল বাজাতে জানতে হবে। তো আজকে আমরা ঢোল বাজানো শিখবো। রবিন, ঢোল বাজাতে পারবেন? রবিন ফ্রম নোয়াখালী, আপনাকে শুনতে পাচ্ছেন? রবিন এখনো বুঝতে পারতেছেন না যে রবিনকে বলতেছি। রবিন আমাকে শুনতে পাচ্ছেন? রবিন, কথা শোনা যাচ্ছে না আপনার কথাটা, আপনার মাইক্রোফোনটা মেবি সেটিংস হয় নাই। তারপর হচ্ছে আমার সাথে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি স্যার। হ্যাঁ, ভালো করে কাজ শিখতে হবে এবং এই জিনিসটা ভালো করে ডেলিভারি দিতে হবে। ভেরি গুড। মানে আমরা যে ভালো কাজ পারি এই জিনিসটা বায়ারকে বুঝাতে হবে। ঠিক আছে, আমরা অনেক ভালো কাজ পারি কিন্তু জিনিসটা যদি বায়ারকে বুঝাতে না পারি, হ্যাঁ, প্লাস আমি যে বায়ারের জন্য ভালো কাজ করে দিতে পারবো, আমার কাজের মাধ্যমে যে বায়ার বেনিফিটেড হবে, এই জিনিসগুলো বুঝিয়ে বলা, এই বুঝিয়ে বলাটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। সেই শিল্পটাই আজকে আমরা শিখবো। জি স্যার। ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মুস্তাকিম ফ্রম চিটাগং। মুস্তাকিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মাইকটা অন করতে পারতেছেন না, আপনার দিক থেকে অফ করা মাইকটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? ঢোল বাজানো শিখবো। ঠিক আছে, এমন ভাবে ঢোল যেন আমরা বাজাবো যেন কি ঢোলও ঠিক থাকে, ঢোলও না ফাটে, প্লাস কি শ্রুতি মধুর হয়। ঠিক আছে, বায়ার জন্য কি মানে স্যাটিসফাইড হয়। ওকে, তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে বায়ার রিকোয়েস্ট করার জন্য সবাই একটা বিষয়ে প্রথমে মাথায় আসে যে বায়ার রিকোয়েস্ট কেমনে করবো, আমি তো ভালো ইংরেজি পারি না, অথবা ভালো ইংরেজি পারি কিন্তু এভাবে তো কখনো বায়ারের সাথে কথা বলি নেই। হ্যাঁ, আমি মাস্টার্স পাস করছি, অনেক কিছু করছি, কিন্তু আমি কি কখনো তো বায়ারের সাথে বিদেশি মানুষের সাথে তো আমি কথা বলি নাই। হ্যাঁ, তো যারা ইংরেজি পারে না তাদেরও ভয় বায়ার রিকোয়েস্ট করার জন্য, যারা ইংরেজি পারে তাদেরও ভয়। ঠিক আছে, আমি ভয়টা ভেঙে দিচ্ছি। বিষয়টা হলো আউটসোর্সিং করার জন্য কখনো ভালো ইংরেজি জানতে হয় না। যদি কেউ বলে যে আউটসোর্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানতে, এটা সম্পূর্ণ ভুল। আউটসোর্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে খুব ভালো বাংলা জানতে হবে, ইংরেজি জানতে হবে না। বাংলা কেন? কারণ আপনার থিঙ্কিংটা ক্লিয়ার হতে হবে, আপনি আসলে কি বলতে চান।
সেই থিঙ্কিংটা যদি আপনার ক্লিয়ার হয়, তাহলে সেটা আপনি যে কোনো ভাবেই আপনি কি করতে পারবেন, ইংলিশে সেই জিনিসটা আপনি বলতে পারবেন সহজ সরল ইংলিশে। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে পুরা গ্রাম আগুনে পুড়ে গেল, ঠিক আছে, তো এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ভাষায় বলি, সেটা কি হবে যে আগুনের লেলিহান শিখা পুরা গ্রামকে গ্রাস করলো, তাই তো? এটা হলো স্ট্যান্ডার্ড ভাষা। আর আবার আমি যদি সহজ সাধারণ ভাষায় বলি, আগুনে গ্রামের সবগুলো ঘর পুড়ে গেল, তাহলে আগুনে গ্রামের সবগুলো ঘর পুড়ে গেল, এটা হলো কি একটা সাধারণ ভাষা। আর আগুনের লেলিহান শিখা পুরা গ্রামটাকে গ্রাস করলো, এটা হলো একটা স্ট্যান্ডার্ড ভাষা। তো স্ট্যান্ডার্ড ভাষা তো লাগবে না, আপনি সাধারণ ভাষায় আপনি কি কথা বলতে পারবেন, সাধারণ ভাষায় আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই সাধারণ ভাষায় লেখার জন্য কোনো একটা জিনিস আমরা আমরা কি করতে পারি, একটা ক্লাস 8 এর ছেলেও কি এটা পারবে। ওকে, ক্লাস 8 এর ছেলেও এই জিনিসটা পারবে। তো একটা ক্লাস 8 এর ছেলে যতটুকু ভোকাবুলারি স্টক থাকে, ততটুকু ভোকাবুলারি স্টক দিয়ে আমরা সেই মানে বাইরের সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে? আমি যদি বলি যে আমি আজকে দুপুরের খাবার খেয়েছি, হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি ভাত খাই, এটা ইংরেজি কি হবে, আই ইট রাইস। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ ভাষা, কিন্তু আসলে আই ইট রাইস হবে না, এটা হবে আই হ্যাভ টেকেন মাই মিল। হ্যাঁ, এখানে ভাত হবে না, এখানে হবে মিল, তাই না? আমি যদি স্ট্যান্ডার্ড ভাষায় বলি, এটা হবে কি, আই হ্যাভ টেকেন মাই মিল, আমি ভাত খেয়েছি। এখন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ টেকেন মাই মিল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা। আপনাকে স্ট্যান্ডার্ড ভাষা বলার দরকার নেই, আপনি বলবেন কি সাধারণ ভাষা, আই ইট রাইস যে কথা, আই হ্যাভ টেকেন মাই মিল একই কথা, একটা শব্দের মিল নাই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, একটা হলো জেনারেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমি যদি বলি যে আমি কি এই মানে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের সাধারণ ওয়ার্ড স্টক, মনে করেন আমি কাউকে বললাম যে চুপ থাকো, হ্যাঁ, চুপ করো, তো কাউকে চুপ করে যদি আমি বলি, সেটা কি, আমি যদি সাধারণ মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যদি বলি কাউকে চুপ করো, এটা হলো শাট আপ। আমি যদি খুব মানে রেগে যদি বলি, সেটা হবে শাট আপ। অথবা যদি খুব মাইন্ডলি বলি, তখন আমি বলবো প্লিজ কিপ সাইলেন্স। তো চুপ থাকো, এটার মিনিং হতে পারে প্লিজ কিপ সাইলেন্স, অথবা 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 হতে পারে কি শাট আপ। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। এখন কথা হলো, আমি যদি ইংরেজি না জানি, মনে করেন আমি খুব ভালো ইংরেজি জানি না, হ্যাঁ, তখন আমি কি বলবো, মুখ মানে চুপ থাকো, তার মানে তোমার মুখ বন্ধ করো। আমি এভাবে বলতে পারি যে স্টপ ইউর মাউথ। স্টপ ইউর মাউথ এটা কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না, বাট মোটামুটি বুঝতে পারতেছে। কোন একটা মানুষ মনে করেন কথা বলতেছে, আপনি তার সামনে গিয়ে বলেন স্টপ ইউর মাউথ, সে বুঝতে পারবে যে তাকে চুপ করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো এই স্টপ ইউর মাউথ এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, তো আর প্লিজ কিপ সাইলেন্স, এটা কি, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যারা ভালো ইংলিশ পারেন, তারা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পারেন, তারা কি করতে পারবেন। আর যারা ভালো ইংলিশ পারেন না, তারা কি সহজ সাধারণ ইংলিশ বলে আপনি বাইরের সাথে কথাবার্তা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইরে একদমই মাইন্ড করবে না। কেন করবে না? কারণ এটা আপনার মাতৃভাষা না। ঠিক আছে? এটা আপনার ইংরেজি আপনার মাতৃভাষা না, সুতরাং আপনি ইংরেজি বলতে গিয়ে যত পারেন ভুল করেন, যত পারেন আপনার ইংরেজি শুদ্ধ না হোক, ওদের মতো উচ্চারণ হবার না হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? কোন একজন জাপানি মানুষ বা কোন একজন আমেরিকান বাংলাদেশে এসে যখন ভাঙ্গা ভাঙ্গা গলায় যখন ভাঙ্গা ভাঙ্গা ভাবে যখন বাংলা বলে, তখন আমরা খুশি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন সে বলবো যে আমি ভাত খাবো, সে এটা বলবে না, সে বলবো যে আমি ভাত খাবে। ওই খাবে ওটুকু শুনলে আমরা খুশি। আমরা দেখতেছি যে এটা ভুল, তারপর আমরা খুশি কেন? কারণ সে একজন বিদেশি মানুষ, সে বাংলা বলার চেষ্টা করতেছে, এটাই আমাদের কাছে অনেক বড়, আমরা খুশি হই। ঠিক তেমনি আপনি যখন ইংরেজি বলবেন বা ইংরেজিতে লিখবেন, তখন আপনার অনেক অনেক সমস্যা থাকবে, এটা বাইরে বুঝবে যে ইংরেজি আপনার ভাষা না, তারপর আপনি যতটুকু বলতেছেন এটুকুই কি মাথার উপর। সুতরাং ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি যতটুকু পারেন একদম নন স্ট্যান্ডার্ড ভাষায় আপনি ইংলিশ বলেন, কোনো সমস্যা নেই। সাধারণ ভাষায় ইংলিশ বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর ইংলিশ বলার সময় যদি কোনো একটা শব্দের অর্থ যদি আপনি না জানেন, হ্যাঁ, কোনো একটা শব্দের অর্থ যদি আপনি না জানেন, আপনি গুগলে যান, গুগল ট্রান্সলেটে যান, ট্রান্সলেটে গিয়ে কোনো একটা বাংলা শব্দ, মনে করেন আমি পুঁইশাক দিয়ে ভাত খেলাম, এখন পুঁইশাক কি জিনিস, পুঁইশাকের ইংরেজি কি সেটা আমি জানি না। ঠিক আছে? তাহলে আপনি গুগল ট্রান্সলেটে যান, এখানে লেখেন পুঁইশাক। ঠিক আছে? পুঁই ঠিক আছে, শাক, পুঁইশাক। তাহলে পুঁইশাক আমি এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজে দিই বেঙ্গলি, আর এখানে দিই আমি ইংলিশ। হ্যাঁ, তাহলে পুঁইশাকের ইংরেজি আমাদের চলে আসতেছে। ঠিক আছে? তাহলে যে কোনো বাংলা শব্দের ইংরেজি যদি আপনি না পারেন, আপনি জাস্ট গুগল ট্রান্সলেটে আসবেন, বাংলা শব্দটা লিখবেন, বাংলা সব শব্দটা লিখলে আপনি ইংরেজি পেয়ে যাবেন। গুগল ট্রান্সলেটে যদি না পারেন, আপনি সরাসরি গুগলে সার্চ করেন। ঠিক আছে?
গুগলে সার্চ করেন পুঁইশাক লিখে সার্চ করেন পুঁইশাক ইংলিশ। ওকে, ইংলিশ লিখে সার্চ করেন পুঁইশাক ইংলিশ মিনিং, পুঁইশাকের ইংলিশ এখানে চলে আসবে। ওকে, পুঁইশাকের ইংরেজি এখানে চলে আসবে, অনেকগুলো শব্দ আপনি পাবেন। ওকে, তাহলে এমন কোনো শব্দ নাই, যে কোনো শব্দ আমরা যখন ইংরেজি বলি তখন আমরা কি করি, সেই মনে মনে সেন্টেন্সটাকে আমরা বাংলায় আগে তৈরি করি, বাংলায় তৈরি করার পরে আমরা সেটাকে ইংলিশে ডেলিভার দিই, তাই তো? তো আপনার বাংলা থিঙ্কিংটা ক্লিয়ার হওয়ার পর বাংলায় যদি আপনি একটা সেন্টেন্স লেখেন, সেই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করার জন্য কি লাগবে? ওয়ার্ড স্টক লাগবে। এখন ওয়ার্ড স্টকের মধ্যে আপনি কোনো একটা জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। কোন জায়গায়? আমি পুঁইশাক দিয়ে ভাত খেয়ে বাজারে গেলাম। হ্যাঁ, আপনি দেখেন, যারা বলেন যে আমি ইংলিশ পারি না, আপনি দেখেন আমি পুঁইশাক দিয়ে ভাত খেয়ে বাজারে গেলাম, এখন এখানে আপনি 90% শব্দ কিন্তু আপনার জানা। আমি পুঁইশাক জানি না, ভাত রাইস খেলাম ইট, হ্যাঁ, বাজারে বাজার, তাই না, যাওয়া গো, আমরা কিন্তু 90% শব্দ কিন্তু পারি, শুধুমাত্র এক জায়গায় এসে আটকে গেছে পুঁইশাক। এই পুঁইশাকের শব্দটা যদি আমরা গুগল সার্চ করে যদি বের করতে পারি পুঁইশাকের মিনিংটা, ব্যাস কি হলো, আমি কি আমার 100% ওয়ার্ড আমি কি ওয়ার্ড স্টক আমি পাচ্ছি। এখন কাজ হলো এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে গুছিয়ে কি করা, সাজিয়ে গুছিয়ে একটা ফরম্যাটে ইংলিশকে বলা, মানে গ্রামার মেনটেন করে ফরম্যাটে বলা। ওকে, গ্রামার। তাহলে ইংলিশে কথা বলার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কি এই মানে ওয়ার্ড স্টক, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি গ্রামার, মানে নিয়মটা। জাস্ট ফরগেট দ্য গ্রামার, মনে করেন যে দুনিয়াতে গ্রামার বলে কোনো জিনিস নেই। ওকে, বাইরেও কোনো গ্রামার চাই না, আমাদেরও কোনো একটা কথা বোঝানোর জন্য কোনো গ্রামারের দরকার হয় না, ঠিক আছে? গ্রামারটা অনেক ফর্মাল, ফ্রিল্যান্সিং এর জন্য কোনো ফর্মাল কোনো কিছু দরকার নেই, গ্রামারের দরকার নেই। আপনি যদি ওয়ার্ড মানে মিনিংটা যদি জানেন, আপনার ওয়ার্ড মিনিংটা জানলেই আপনি সব শব্দগুলোকে পরপর সাজিয়ে মোটামুটি আপনি যতটুকু হবে, হ্যাঁ, ওটুকু যথেষ্ট হবে। এবং ওটুকুর মধ্যে আপনার অনেক গ্রামাটিক্যাল ভুল থাকে, তাতে কিছুই যায় আসে না, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই, আপনি কথা বলতে পারবেন। তাহলে যারা বলতেছেন যে আমি ইংলিশে ভালো না, আসলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি ইংলিশের 90% কোনো একটা শব্দ বাংলায় চিন্তা করার পর সেটাকে যদি আপনি ইংরেজিতে যদি বলতে চান, আপনি 90% ওয়ার্ড মিনিং জানেন, যে 10% পারেন না, সেই 10% আপনি কি করতে পারেন, গুগল থেকে সার্চ করতে পারেন, 100% ওয়ার্ড স্টক আপনার আছে। ওকে, গুগলের হেল্প নিয়ে দেন ওয়ার্ডগুলোকে আপনি কি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। সাজিয়ে গুছিয়ে বললে কি হবে, গ্রামাটিক্যাল ভুল হবে হোক, যত পারেন গ্রামাটিক্যাল ভুল করেন। গ্রামাটিক্যাল ভুল করলে বাইরেও মাইন্ড করবে না, কোথাও কোনো সমস্যা হবে না। এটা কোনো পরীক্ষা না যে আপনার কি গ্রামাটিক্যাল ভুল হলে টিচার নাম্বার কাটবে। ওকে, তো আপনি শব্দের অর্থগুলো যদি করতে পারেন, এভাবে যদি সাজিয়ে লিখতে পারেন, বায়ার বুঝবে, দ্যাটস এনাফ, আর কোনো কিছু লাগবে না। তাহলে আমি আশা করি বিষয়টা বুঝতে পারলাম যে ইংলিশ নিয়ে কোনো বিষয় না, আপনি নর্মাল ইংলিশ জানলেই হবে। গুগলের হেল্প নিয়ে আমরা কি যে কোনো ইংলিশে আমরা কি করতে পারবো, আমরা লিখতে পারবো। আচ্ছা, ইংলিশ নিয়ে একটা হলো বিষয়। হ্যাঁ, আমি ইংলিশ নিয়ে একটু জিনিসটা ক্লিয়ার করি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইংলিশ অনলি কি করতে হবে, কোনো স্পিকিং করতে হবে না, নো স্পিকিং, অনলি রাইটিং। ঠিক আছে, আপনাকে ইংলিশে শুধুমাত্র লিখতে হবে, সাধারণ ভাষায়, সহজ সরল সাধারণ ভাষায় আপনাকে শুধুমাত্র ইংলিশ লিখতে হবে, ছোট ছোট সেন্টেন্সে। ইংলিশে বায়ার আপনার সাথে কখনোই কথা বলবে না। ইংলিশে আপনার সাথে কথা বলবে কখন, যখন আপনার মাসিক ইনকাম, যখন আপনাকে ম্যানেজারিয়াল পজিশনে যখন আপনাকে জব দেবে, তখনই বায়ার আপনার সাথে ইংলিশে কথা বলবে। নর্মালি আপনার সাথে বায়ার ইংলিশে কথা বলবে না। কিন্তু দেবদাসকে একটু অমনোযোগী মনে হচ্ছে। দেবদাস, তারপরে মোহাম্মদ আলমগীর হোসেন, ওনাকে একটু অমনোযোগী মনে হচ্ছে। আলমগীর হোসেন, মনোযোগ দিয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে ইংলিশটা কোনো ফ্যাক্ট না, আউট ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কোনো বিষয় না। আমি সেই জিনিসটাকে প্রথমে একটু ক্লিয়ার করি, ইংলিশের ভিতরে একটু দূর করি। ওকে, তারপর আমি আমার আসলে আলোচনায় যাব। কারণ বাই রিকোয়েস্ট মানে বাইরের সাথে ডিলিংস করা মানে তো ইংলিশে করা। আচ্ছা, তাহলে ইংলিশ কোনো ফ্যাক্ট না, ইংলিশে কোনো স্পিকিং করতে হবে না, শুধুমাত্র কি রাইটিং করতে হবে। আর রাইটিং করতে হবে কিভাবে, সহজ সাধারণ ভাষায়। সহজ সাধারণ ভাষায় কিভাবে করবেন, যে কথাটা আপনি বাইরকে বলতে চান সেই কথাটা আপনি মনে মনে গোছাবেন, অথবা খাতায় লিখবেন। লেখার পর সেই শব্দের আপনি 90% ইংলিশে আপনি জানবেন, যেটা পারবেন না সেটা আপনি কি গুগল সার্চ করে দেখে নিয়ে পরপর শব্দগুলো সাজিয়ে আপনি লিখবেন। কোনো সমস্যা নেই, আপনি লিখবেন, যেভাবে লিখবেন সেভাবে বাইর খুশি, সেভাবে কি বাইর এটাকে অ্যাকসেপ্ট করবে। আশা করি আমি এটুকু বুঝাতে পেরেছি। আচ্ছা, ইংলিশ। ওকে, তাহলে কোনো শুধুমাত্র কি লিখে কথা বলতে হবে। আচ্ছা, এখন আমরা লিখে না হয় কথা বলবো, ভালো কথা।
কিন্তু প্রবলেম তো আরো আছে। প্রবলেম হচ্ছে আমরা এত এত কথা, এখন ইংরেজি ডিকশনারি যদি আমরা খুলি, ইংরেজি ডিকশনারিতে লক্ষ লক্ষ শব্দ, এই লক্ষ লক্ষ শব্দের মিনিং তো আমি তো জানি না, আমি কেমনে বাইরের সাথে কথা বলবো? হ্যাঁ, মজার বিষয় হলো লক্ষ লক্ষ শব্দ বাইরে আপনার সাথে ব্যবহার করবে না, বড় জোর 50 থেকে 60টা শব্দ কি বারবার বারবার আসবে, এর বাইরের অন্য কোনো শব্দ আসবে না। হুম, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 100টা শব্দ, 100টা ওয়ার্ড মিনিং, 100টা ওয়ার্ড মিনিং যদি আপনার যদি মাথায় থাকে, 100টা ওয়ার্ডের মিনিং যদি আপনার যদি মুখস্থ থাকে, ওই বায়ার আপনার সাথে যদি সারাদিন যদি কথা বলে, ওই 100টা শব্দের মধ্যেই থাকবে, 100টা শব্দের বাইরে কোনো কিছু যাবে না, ওয়ার্ডগুলো যাবে না। হুম, আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করবেন, কোন একজন রেস্টুরেন্টের বয়, সে খুব অল্প শিক্ষিত, কিন্তু সে যখন বাইরের সাথে, সে যখন গেস্টদের সাথে যখন কথা বলতেছে, বিদেশি গেস্টদের সাথে যখন কথা বলতেছে, সে খুব থ্রুলি স্পিকিং করতেছে, ঠিক আছে, থ্রুলি সে স্পিকিং করতেছে। কেন? এক মিনিট। হ্যাঁ, সে থ্রুলি স্পিকিং করতেছে, আসলে সে হচ্ছে ক্লাস 5 পাস, কিন্তু সে কথা বলতেছে বিদেশি গেস্টদের সাথে, আমেরিকান বা জাপানিজ সবার সাথে সে ইংলিশে কথা বলতেছে। কেন? কারণ তার কাছে, তার সাথে যে সকল মানুষ কথা বলতেছে, তারা সবাই রেস্টুরেন্টের বিষয়ে কথা বলতেছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, সার্ভ, তাই না, এই মানে কি, মানে খাবার দাবার সংক্রান্ত ডিশ, ওকে, খাবার দাবার সংক্রান্ত, এই খাবার দাবার ছাড়া কিন্তু অন্য কেউ কোনো বিষয়ে তার সাথে কথা বলবে না রেস্টুরেন্টের কি মানে ম্যানেজারের সাথে। ওকে, কোন একজন গেস্ট যদি আসে, তাহলে রেস্টুরেন্টের ম্যানেজারকে শুধু জিজ্ঞেস করবে আজকের মেনু কি, আজকের ডিশ কি, এটা হট ওয়াটার, এটা কফি, টি, মানে এই ধরনের খাবার দাবারের বাইরে কোনো বিষয় কি আলাপ হবে না। সুতরাং ওই রেস্টুরেন্টের মালিকের বা রেস্টুরেন্টের ম্যানেজারের যদি এরকম 100টা শব্দ যদি তার কি হয়, মাথায় যদি সেটিং হয়ে যায়, তাহলে সে থ্রুলি বাইরের সাথে কি মানে তার কাস্টমারের সাথে ইংলিশে কথা বলতেও পারবে, বুঝতেও পারবে। ঠিক আছে, ঠিক আমাদেরও সেম, আমরাও যদি এরকম 100টা শব্দ আমাদের সাথে যখন বায়ার কথা বলবে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং কাজের বিষয়গুলো নিয়ে কি বায়ার আমাদের সাথে কথা বলবে, এই কথাগুলো যদি, এই শব্দগুলো যদি কি টেকনিক্যাল শব্দ, এই টেকনিক্যাল শব্দগুলো যদি আমাদের মধ্যে রপ্ত হয়ে যায়, তাহলে বায়ারের সাথে সারাদিন কথা বলা, বায়ারের সাথে সারাদিন লিখে কথা বলা, এটা কোনো ব্যাপার মনে হবে না। আর এইভাবে লিখতে আপনি যখন 2-3 মাস যখন কাজ করবেন, এই একই রকম শব্দ যখন আপনি বারবার ব্যবহার করবেন, এক পর্যায়ে আপনার অটোমেটিক্যালি সাহস চলে আসবে যে না, আমি এখন কথা বলতে পারবো। ওকে, মাঝে মধ্যে টুকটাক কথা বলবেন, অডিও ফোন হবে, কথা হবে, এই স্কাইপিতে মানে যোগাযোগ হবে। যখন আপনাকে বড় দায়িত্ব দিবে, যখন আপনাকে 1 লক্ষ টাকার উপরে যখন স্যালারি দেবে মাসে, তখন বায়ার মাঝে মধ্যে আপনার সাথে কি হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে আপনাকে ফোন দিবে, ঠিক আছে। তখন আস্তে আস্তে কথা বলতে বলতে আপনি সবকিছু বুঝতে পারবেন, সবকিছু কথা বলতে পারবেন, বলতে বলতে আপনি এক্সপার্ট হবেন। তো বিষয়টা হলো, কেউ যদি মনে করেন যে আমি তো পারি না, তাহলে আপনার আর কোনো কিছু দরকার নেই, আপনি এই অবস্থাতে থাকেন। আর কেউ যদি মনে করেন যে আমি তো পারি না কিন্তু আমি পারতে চাই, তাহলে আপনি কি করেন? আপনি যদি পারতে চান, যদি আপনি ইংলিশ যদি ভালোভাবে শিখতে চান, তাহলে 3 বছর ইংলিশ ট্রেনিং করে, ইংলিশ কোচিং করে আপনি যেটা করতে পারবেন না, যেভাবে আপনি ইংলিশ শিখতে পারবেন না, আপনি মাত্র 3 মাস ফ্রিল্যান্সিং করে তার চেয়ে বেশি ইংলিশ আপনি শিখতে পারবেন। কেন? কারণ আপনি যদি ইংলিশ ট্রেনিং সেন্টারে গেলে, সেখানে ট্রেনিং কারা দেয়? বাঙালিরা। আপনি কোনো ইংলিশ ম্যানের কাছ থেকে ইংলিশ শিখতে পারতেছেন না, ইংলিশের অরিজিনাল এসেন্সটা আপনি পাচ্ছেন না। কিন্তু যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, সরাসরি বাইরে, এখানে আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, বায়ার, সবাইকে, আপনার কলিগ হচ্ছে কলিগ কি এক একজন এক এক দেশের, আপনার এই বায়ার হচ্ছে কি বায়ারের সাথে কথা বলতেছেন ইংলিশে, কলিগদের সাথে সারাদিন আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে থাকতেছেন। হ্যাঁ, এবং কি আপনার 3 মাসের মধ্যে যে জিনিসটা শিখা হবে ট্রেনিং সেন্টারে, সেটা 3 মাসেও শিখা হবে না। আমি আশা করি ইংলিশ নিয়ে যে বিষয়গুলো বলার, আমি আশা করি বুঝাতে পেরেছি। এই সারমর্ম হলো এটাই, যে আসলে ইংলিশ নিয়ে ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে। শুধুমাত্র সাগরে ঝাঁপ দিলে সাঁতার শিখে যাবেন। আচ্ছা, নাম্বার হচ্ছে এটা। এখন বিষয় হলো, আমরা বায়ার রিকোয়েস্ট যখন আমরা রিপ্লাই করব, হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু সবার ক্লিয়ার যে আমরা সহজ সাধারণ শব্দ দিয়ে আমরা কি বায়ারের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে। এখন আমরা যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব, রিপ্লাই করার সময় আমরা যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে সেনসিটিভ পয়েন্ট। এই সেনসিটিভ পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে বায়ারের সাথে কোঅপারেট করা খুব সহজ হবে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আলটিমেট টার্গেট। সেনসিটিভ পয়েন্ট এন্ড আলটিমেট টার্গেট। আচ্ছা, আমি আপনাকে একটা গল্প বলি, সেই গল্প থেকে আপনি সেনসিটিভ পয়েন্ট গুলো খুঁজে বের করবেন। কাকে বলবো? কুমার, আপনি বলেন।
কুমার হাত তুলেন। কুমার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, আমি বললাম আমি দোকানে আমি আমি একটা গল্প বলবো, সেই গল্প থেকে আপনি কি করবেন, আমার সেন্সিটিভ পয়েন্ট গুলো খুঁজে বের করবেন যে আমি কোথায় জোর জোর দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে বললাম যে আমাকে বড় বড় সিঙ্গারা দাও, আমাকে দেখে দেখে বড় 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 সিঙ্গারা দাও। বলুন আমার সেন্সিটিভ পয়েন্টটা কি? স্যার বড় বড়। বড় বড়। তার মানে আমি দোকানদারকে বুঝাতে চাচ্ছি, তার মানে আমি যদি সিঙ্গারা কিনতে যাই, এখানে অনেকগুলো অনেকগুলো পয়েন্ট থাকে। পয়েন্ট কি? সিঙ্গারাটা গরম কিনা, এটা বাসি কিনা, তাই না, এটা ফ্রেশ কিনা, বা এটা মানে সুস্বাদু কিনা, মজাদার কিনা, তাই না, অনেকগুলো পয়েন্ট থাকে না, জি অনেকগুলো পয়েন্ট থাকে। হ্যাঁ, কিন্তু আমার পয়েন্টটা কি? আমার পয়েন্ট হচ্ছে বড় বড়। বড় বড়। আচ্ছা, এবার আমি আবার আরেকটা দোকানে গিয়ে বললাম যে আমাকে গরম গরম সিঙ্গারা দাও। বলুন আমার এখানে সেন্সিটিভ পয়েন্টটা কি? স্যার গরম গরম গরম। গরম গরম, তাই না? তার মানে আমি যে সেন্সিটিভ পয়েন্টটা বলতেছি এটা হচ্ছে সরাসরি, একদম ডাইরেক্টলি আমি তাকে দোকানদারকে বুঝিয়ে বলতেছি যে আমাকে গরম গরম সিঙ্গারা দাও। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এবার এটা এটা হচ্ছে ডাইরেক্ট সেন্সিটিভ পয়েন্ট। এখন সেন্সিটিভ পয়েন্টে ইনডাইরেক্টলিও বলা যায়। ঠিক আছে? আচ্ছা, আমি দোকানদারকে গিয়ে বললাম যে আমি পরশুদিন এই দোকানতে আসছিলাম, দোকানে এসে কি আমি ওই সিঙ্গারা নিয়ে গেছিলাম, সিঙ্গারা গুলো বাসি ছিল, ওগুলো খেয়ে সবার পেট খারাপ হয়েছিল। হ্যাঁ, দেন ঠিক আছে, আজকেও সিঙ্গারা দেন, আপনি একটু দেখে দিয়েন। বলেন এখানে আমার সেন্সিটিভ পয়েন্ট কি? সেনসিটিভ আমি পয়েন্ট আরেকবার বলি, স্যার আরেকবার বলি। আমি গতকালকে দোকানদারকে আমি একটা ইতিহাস বললাম যে আমি গত পরশুদিন অমুক আবুলের দোকান থেকে সিঙ্গারা নিয়ে গেছিলাম, সিঙ্গারা নেওয়ার পর আমি খাইছিলাম, খাওয়ার পর আমি কি সিঙ্গারা গুলো খুব বাসি ছিল, আমি এই অসুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এখন আপনি দেন, আপনার উপর আস্থা আছে সেই জন্য আপনার কাছে আসছি, এখন ঠিক আছে আপনি দেন, একটু 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 দেখে শুনে দিয়েন। বলেন আমার সেন্সিটিভ পয়েন্টটা কি? আমি আসলে তাকে কি ইন্ডিকেট করতেছি, কি কিরকম সিঙ্গারা দেওয়ার জন্য ইন্ডিকেট করতেছে? স্যার ফ্রেশ। ফ্রেশ মানে বাসি না, তাই তো? বাসি না। হ্যাঁ, দেবদাস কিছু বলেন। এখানে বোঝানো হচ্ছে যে অবশ্যই ভালো মানের সিঙ্গারা, ভালো মানের সিঙ্গারা, ভালো মানের সিঙ্গারা এবং বাসি হবে না, এটা আমি এনশিওর করতেছি। আমি কিন্তু দোকানদারকে সরাসরি বলি না যে ফ্রেশ সিঙ্গারা দাও। হয়তো দোকানদার মানে সরাসরি আমি বললে হয়তো দোকানদার এটা নিয়ে কি করতে পারে, মানে এটা হয়তো সে মনে কষ্ট পাতে পারে যে আমি হয়তো বাসি সিঙ্গারা বিক্রি করতেছি, এটা সে মিন করতে চাচ্ছে। হ্যাঁ, ওইটা আমি মিন করলাম না। হ্যাঁ, বাট আমি আমার সেন্সিটিভ পয়েন্টটা তাকে বুঝিয়ে দিলাম। কেন বুঝলাম? আমি আগে একটা আমি গল্প বললাম। সেই গল্পটা কি জন্য? যে আমি অমুক দোকান থেকে সিঙ্গারা নিয়েছি, সে দেখি আমার কি পেট খারাপ হয়েছে, এটা কি আমি বললাম কি জন্য? জাস্ট ওকে আমি কনসিয়াস করে দিলাম যে আই এম সো কনসিয়াস অ্যাবাউট দ্য ফ্রেশনেস, তাই না? আমি একদম কি যে টাটকা জিনিস চাই, তাই না? বাট আমি এটা সরাসরি বললাম না, বললাম না যে আমাকে ফ্রেশ সিঙ্গারা দাও, আমাকে বাসি দিও না, এটা আমি সরাসরি বললাম না, বাট আমি ইনডাইরেক্টলি তাকে আমি কি বুঝিয়ে বললাম। এই ইয়াটাকে ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? তাহলে বায়ারের যে সেন্সিটিভ পয়েন্টগুলো, বায়ার আমাদেরকে যে বিষয়টা বলবে সেই বিষয়টা কি হবে, সেই সেন্সিটিভ পয়েন্টটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। আমাদেরকে বিষয়টা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে তার সেন্সিটিভ পয়েন্টটা কোথায়। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, সেন্সিটিভ পয়েন্টটা কোথায়। আচ্ছা, আমি কাপড় কিনতে গেছি, কাপড় কেনার সময় আপনি দেখবেন যে আপনি যে কোনো একটা দোকান থেকে যখন মানে কাপড় চোপড় কিনবেন বা যে কোনো একটা কিছু যখন কিনবেন, দোকানদার প্রথমে আপনাকে দেখে আপনার সেন্সিটিভ পয়েন্টটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে। কারণ আপনি যদি ভালো একজন সেলার হতে চান, আপনাকে অবশ্যই সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে। আপনি খেয়াল করবেন, আপনি পাঞ্জাবি কিনতে গেছেন, হ্যাঁ, অথবা শার্ট কিনতে গেছেন, তাহলে দোকানদার প্রথমে কিন্তু আপনার শার্টের দিকে তাকাবে, আপনি কিরকম শার্ট পরেন বা আপনার পছন্দ কি, আপনার রুচি কি। হ্যাঁ, প্রথম দিকে তাকাই কিন্তু আপনার সেন্সিটিভ পয়েন্টটা কিন্তু বুঝে ফেলবে কি। যেমন আপনি খুব কালারফুল, আপনি ক্যাজুয়াল শার্ট পরেন, ঠিক আছে, তখন দোকানদারকে যদি বলেন যে শার্ট দেখান, দোকানদার প্রথমে আপনার দিকে তাকাবে আপনি এখন এই মুহূর্তে কিরকম শার্ট পরা আছেন। যদি দেখে যে ফর্মাল শার্ট পরে আছেন, ফর্মাল শার্ট দেখাবে, ক্যাজুয়াল শার্ট হলে ক্যাজুয়াল শার্ট দেখাবে। ঠিক আছে? এবং সে আপনার সাথে প্রথমত আপনাকে দেখে সে অনুমান করবে, আপনার সেন্সিটিভ পয়েন্ট বুঝার চেষ্টা করবে। এরপর সে কি করবে, আপনাকে যখন আপনার সাথে যখন কথা বলবে, কথাবার্তা বলার সময় সে খুব সাবধানে সযত্নে সে আপনার মুখ থেকে সেন্সিটিভ পয়েন্ট গুলো শুনতে চায় যে আপনি আসলে কি বলেন। হ্যাঁ, আপনার কোন শব্দের উপর গুরুত্ব দিচ্ছেন। যেমন আপনি বলতেছেন ভাই আমাকে সুতির কাপড় দাও, হ্যাঁ, আমাকে একটু সফট, একটু আরামদায়ক, একটু কি একটু গর্জিয়াস এবং সফট সুতির কাপড় দাও। এই যে সুতি, এই জিনিসটা তার মাথায় ঢুকে গেল। হ্যাঁ, ব্যাস এরপর সে যতগুলো দেখাবে বা যেটাই সে প্রোডাক্ট দেখাক, বাট ওই সুতি ওইটা নিয়ে এসে আপনাকে কিন্তু বলে যাবে যে এগুলো হচ্ছে 100% কটন, এগুলো জার্মানির কটন, এগুলো টুইস্টেড কটন, এটা সেটা। হ্যাঁ, এটা কখনো এরকম হবে না, ভাঙবে না, মচকাবে না, অনেক অনেক কিছু আপনাকে সে বুঝাবে। হ্যাঁ, তারপরে আপনি যদি বলেন যে ভাই আগের দোকান থেকে নিছিলাম, ওগুলো রং উঠে গেছিল, তখন সে আবার আপনাকে রং নিয়ে বুঝাবে।
হ্যাঁ, যে রং 100% গ্যারান্টেড, 6 মাস পর নিয়ে আসবেন, রং উঠলে কি ডাবল টাকা ফেরত। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, সে আপনাকে রং নিয়ে কি অনেকক্ষণ মানে ব্রিফিং দিবে। তাহলে এখন এই সেন্সিটিভ পয়েন্টগুলো যদি বুঝে না যায়, তাহলে আপনি কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, বা বিক্রি করাটা অসুবিধা। তো এখন দোকানদাররা এই জিনিসগুলো বাই নেচার মানে কাস্টমারের সাথে কথা বলতে বলতে জিনিসগুলো রপ্ত করে ফেলে। হ্যাঁ, এবং দেখেন আমরাও যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, আমরা বলি যে অমুক দোকানদারের সাথে এই অমুক দোকান থেকে না না কিনে তমুক দোকান থেকে কিনছি। কেন? কারণ দোকানদারের সাথে কথাবার্তা বলে বলে ভালো লাগছে। আমরা বলি না, দোকানদারের সাথে কথাবার্তা বলে যদি আমাদের ভালো লাগে, আমরা 5 টাকা বেশি দিয়ে কিনি, আমরা 100 টাকা বেশি দিয়ে কিনি। কেন কিনি? কারণ তার সাথে কথা বলে আমাদের ভালো লাগছে। হতে পারে সেম প্রোডাক্ট, আসলে ভালো লাগছে বিষয়টা কি? ভালো লাগছে বিষয়টা হলো আমরা দোকানদার আমাদের সেন্সিটিভ পয়েন্টটা বুঝতে পারছে। আমি আমার যে মনের যে বিষয়টা, আমার মনের ভিতরে যে জিনিসটা আছে, সেই জিনিসটা দোকানদার আমাকে বলতে পারছে, সেই কারণে কিন্তু আমার ভালো লাগছে, সেই কারণে আমি তার কাছ থেকে 5 টাকা বেশি দিয়ে কিনছি। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো যে সেন্সিটিভ পয়েন্টটা বুঝে নাই, সে বিক্রিও করতে পারে নাই, কম দামও কি আমি তার কাছ থেকে কিনি নেই। কিন্তু সেম প্রোডাক্ট আমি আরেকজনের কাছ থেকে কিনছি, যে আমার সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে পারছে। তাহলে বায়ারের সেন্সিটিভ পয়েন্টটা বুঝার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বায়ারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এবং পাশাপাশি কি মানে সেন্সিটিভ পয়েন্টটা যদি বুঝতে পারেন, বায়ারের সাথে একটা কি হবে, মানে একটা সম্পর্ক হয়ে যাবে, দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক হয়ে যাবে, যে আপনি তার মনের কথা বুঝেন। আশা করি এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি সেন্সিটিভ পয়েন্টটা কি। তারপর আমি বুঝেছি আলটিমেট টার্গেটটা কি। তো বায়ার চাচ্ছে, বায়ার আসলে ফাইনালি সে কি করতে চায়। এখন বায়ার আপনাকে বলতেছে যে আমার একটা ওয়েবসাইট এসইও করতে হবে, খুব ভালো কথা। এখন এসইও করে সে আসলে কি করবে? সে একটা প্রোডাক্ট সে সেল করে, তাই তো? সে মনে করেন জুতা সেল করে, বা সে কোনো একটা প্রোডাক্ট সেল করে। তার মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, সেই মানে প্রোডাক্টের প্রচার বাড়ানো, বা তার সেলস ম্যাক্সিমাইজ করা, বা সেলস সে কি করা, তার প্রোডাক্টের সেলস বাড়িয়ে সে কি করবে, প্রফিট ম্যাক্সিমাইজ করবে। তাহলে তার আলটিমেট টার্গেট কি? প্রফিট ম্যাক্সিমাইজ করা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আলটিমেট টার্গেট। হ্যাঁ, তো প্রফিট ম্যাক্সিমাইজ করা সবগুলো কোম্পানির চাহিদা হয় না। কোনো একটা কোম্পানির চাহিদা হয় ব্র্যান্ড প্রমোট করা। মনে করেন বাটা কোম্পানির প্রফিট হচ্ছেই, তার এটা প্রফিট করার দরকার নেই। বাটা কোম্পানি যদি আপনাকে কাজ দেয়, শুধু বলবে যে আমার লোগোটা কি করো, বিভিন্ন জায়গাতে ছড়াই দাও, শুধুমাত্র মানুষ আমার কি লোগোটা দেখুক। আমি কি বুঝতে পারছি? ওটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। তাহলে কোম্পানির কাজটা হতে পারে প্রফিট ম্যাক্সিমাইজেশন, হতে পারে ডাইরেক্ট প্রোডাক্ট সেল করা, হতে পারে মানুষকে মোটিভেট করা, হতে পারে মানুষকে ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? অনেকগুলো কি উদ্দেশ্য হতে পারে। সেই উদ্দেশ্যটা আসলে কি, বা আমরা আসলে কি তার জন্য কি করবে, সেই আলটিমেট উদ্দেশ্যটা কি বুঝে এবং সেভাবে বায়ারকে বোঝানো। ঠিক আছে? আমি আশা করি এতক্ষণ যে বিষয়গুলো বললাম আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। ওকে, আচ্ছা, আপনারা যে কেউ শেয়ার করেন, যারা রিসেন্টলি কাজ পেয়েছেন আপনারা যে কেউ শেয়ার করেন। যারা কাজ পেয়েছেন তারা দেখেন আমাকে আজকে, যারা কাজ পেয়েছেন। রাকিব শেয়ার করেছেন। আমি সরাসরি প্র্যাকটিক্যাল আমি দেখাই যে বায়ারের সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ রাকিব, আপনি যান কাজে, যান অর্ডারে যান, আপনি বায়ার রিকোয়েস্টে যান। এখানে খুব স্লো মনে হচ্ছে নেট। রাকিব কারণ রাকিব আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। নেট স্লো হচ্ছে কেন? আচ্ছা আমাকে মাউস দিন, আমি দেখছি। অর্ডার 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 স্ক্রিনে কেউ আঁকবেন না দয়া করে। কোন একজন মহামানব স্ক্রিনে আঁকতেছে, দয়া করে এগুলো মুছে দেন। $5 লিড জেনারেশন। আচ্ছা দেখেন, এই বায়ার দেখুন, ওর এখানে আমি কয়েকটা ও একটা কাজ পেয়েছে আজকে, $5 কাজ। যাই হোক, আমি কাজটা এখন দেখতেছি না, আমি আগে বায়ার রিকোয়েস্ট গুলো আমি দেখতেছি। বায়ার রিকোয়েস্ট কিভাবে করলো সোনালী। হ্যাঁ সোনালী, সোনা এটা কি? হ্যাঁ সোনালী পিএস। সোনালী কাজ দিয়েছে কোন দেশে বায়ার?
আমি বাই রিকোয়েস্ট যাচ্ছি, যেখানে বাই রিকোয়েস্ট গুলো আপনারা কোথায় পাবেন। আচ্ছা আমি তার আগে বলি, আপনারা যখন ফাইবারে যখন গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার পর আপনারা দুই জায়গায় বায়ারের মেসেজ পাবেন। একটা হচ্ছে মেসেজে, আর একটা হচ্ছে কোথায়, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। ওকে, আচ্ছা মেসেজ কি, কোন একটা বায়ার যখন আপনাকে আপনার গিগ দেখবে, আপনার প্রোফাইল দেখবে, আপনার প্রোফাইল দেখে সরাসরি আপনাকে নক করতে পারে, অথবা আপনার গিগ দেখে আপনাকে কি নক করতে পারে। কোন একজন বায়ার সরাসরি আপনার প্রোফাইল বা গিগ দেখে যখন নক করবে, তখন সেই নকগুলো আপনি কোথায় পাবেন, মেসেজে পাবেন, মেসেজ থেকে ইনবক্স, মেসেজ হারে চলে যাচ্ছে কেন, মেসেজ থেকে কোথায়, ইনবক্স। ওকে, এই যে ইনবক্সে পাবেন। তাহলে কোন একজন বায়ার যদি সরাসরি আপনাকে মেসেজ করে, সেগুলো আপনি কোথায় পাবেন, ইনবক্সে, মেসেজ থেকে ইনবক্স করলে আপনি এভাবে বায়ারের সাথে বায়ারকে দেখবেন, আপনি কি বায়ারের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন, এখানে সাথে চ্যাট করতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে একটা বিষয়, বায়ার যদি আমাদেরকে সরাসরি নক করে। আপনার এখানে স্লো হচ্ছে। আচ্ছা এই যে আমরা বায়ারের সাথে সরাসরি কথা বলতেছি, এখানে দিকে আমরা বায়ারের সাথে কথাবার্তা বলতে পারবো। এই যে বায়ার বললো, হাই আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ বাট আই ওড, হ্যাঁ এখানে বায়ারের সাথে অনেক কথা হইলো। একজন মহিলা বায়ার, ওর নাম হচ্ছে সোনালী পিএস, ঠিক আছে। তাহলে অনেক কথা হলে আপনি এখান থেকে বসে কথা বলতে পারবেন। আচ্ছা এরপর হচ্ছে মানে বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি, এই যে আমরা যদি এখানে যাই মোর থেকে যাচ্ছে কোথায়, বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি, আমি যে কাজের জন্য গিগ দিয়েছি, আমি ক্লাসিফাইড কাজের জন্য আমি গিগ দিয়েছি, ঠিক আছে, যার ফলে কি হবে, ওই ক্লাসিফাইড কাজ নিয়ে যে সকল বায়ার পোস্ট করেছে, আমি তো কাজ করব বলে পোস্ট করেছি, যে সকল বায়ার কাজ দেওয়ার জন্য পোস্ট করেছে, সেই সকল বায়ারের যে মেসেজগুলো, সেই মেসেজগুলো আমাকে পুশ করবে কে, পুশ মেসেজ করবে ফাইবার। এখানে আমি 36টা সেন্ড অফার দেখতে পাচ্ছি, 36টা সবগুলো কি পুশ মেসেজ। এই জিনিসগুলো সরাসরি বায়ার করে নাই, এগুলো কে করছে, ফাইবার আমাদেরকে পুশ করছে, ফাইবার আমাদের প্রোফাইলে কি করছে, অ্যাড করছে। কেন, কারণ বায়ার যে কাজটা চাচ্ছে ঠিক সেই কাজটা আমি কি অফার করতেছে, তো ফাইবার বলতেছে যে ওই বায়ার এই কাজ অফার করতেছে, তুমি তাকে কি করো, অ্যাপ্লাই করো, তুমি ওই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে ফাইবারের রিকমেন্ডেশন, তাহলে সেন্ট অফারটা কি, আমরা এই মোর থেকে আমরা যাবো কোথায়, বায়ার রিকোয়েস্ট। আমি আবার দেখাচ্ছি, মোর থেকে বায়ার রিকোয়েস্ট আসলে এই যে আমরা বায়ার রিকোয়েস্টে আসছি, ঠিক আছে। এখানে দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট, এই মুহূর্তে কয়জন বায়ার আপনাকে রিকোয়েস্ট করছে, আর এটা হচ্ছে সেন্ড অফার, আপনি আগে কতগুলো অফার আপনি সেন্ড করেছেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পুশ মেসেজ। এই পুশ মেসেজ গুলোকে যদি আপনি কি মানে ফাইবার আপনাকে রেকমেন্ড করছে যে তুমি এখানে রিপ্লাই করো, তো এখানে যদি আপনি স্মার্টলি যদি রিপ্লাই করতে পারেন, আপনি কি কাজ পাবেন। যেমন দেখেন একটা কাজ আমরা পাচ্ছি, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, $5,000। কত ডলার, $5,000। হ্যাঁ, আরেকটা কাজ আমি দেখতে পাচ্ছি $150। আরেকটা কাজ আমি দেখতে পাচ্ছি $58। আরেকটা কাজ হলো $5, ঠিক আছে। আমরা অনেক রকমের কাজ পাচ্ছি, আরেকটা কাজ হলো $100, তাই তো। আচ্ছা আমি $5,000 কাজটা একটু দেখি, বুঝি, এবং বুঝে তার সেন্সিটিভ পয়েন্ট গুলো আমরা বুঝার চেষ্টা করি। আপনি একটু কষ্ট করেন, আপনি এই পেজটাকে মাঝখানে নেন। হ্যাঁ ঠিক আছে, এনাফ, আর কিছু লাগবে না। দেখুন এই যে বায়ার $5,000 কাজটা আমাদেরকে অফার করেছে, তার আমরা সেন্সিটিভ পয়েন্ট একটু বুঝি। বায়ার এখানে কি বলেছে, এটা হচ্ছে বায়ারের প্রাথমিক কি অফার। বায়ার মানে বায়ার রিকোয়েস্টে বায়ার যেটা করে, একটা প্রাথমিক একটা অফার করেছে, আমি এই কাজ করাতে চাই, কে পারবে। ওকে, আমি এই কাজ করাতে চাই, এই কাজের জন্য আমি এত টাকা দেবো, এতদিনের মধ্যে কাজটা করতে হবে। তাহলে বায়ার রিকোয়েস্টে কি জিনিসটা ইনক্লুড থাকবে, আমি এই কাজ করাতে চাই, এত টাকা দেবো, এতদিনের মধ্যে কাজটা করতে হবে। তিনটা জিনিস কি এখানে ইনক্লুড থাকে বায়ার রিকোয়েস্টের মধ্যে। খুব ভালো কথা, আমরা বায়ারের কি কাজ করাতে চাই, হ্যাঁ, যে কাজের জন্য সে $5,000 দিতে রাজি, আমরা একটু পরে আমরা সেন্সিটিভ পয়েন্ট গুলো খুঁজে বের করি। উই ওয়ান্ট সাম ক্যান্ডিডেট গুড ইন ইংলিশ, আমরা কিছু ক্যান্ডিডেট চাই যারা ইংলিশে ভালো কথা। হ্যাভ ওন ল্যাপটপ, নিজের ল্যাপটপ আছে, অর গুড ইন্টারনেট কানেকশন, এবং ভালো ইন্টারনেট কানেকশন আছে। তাহলে এখানে বায়ারের সেন্সিটিভ পয়েন্ট কি, বায়ারের সেন্সিটিভ পয়েন্ট হলো গুড ইন ইংলিশ, একটা সেন্সিটিভ পয়েন্ট হলো ইংলিশ। ওকে, ইংলিশে ভালো হইতে হবে। আর একটা সেন্সিটিভ পয়েন্ট হলো আপনার ল্যাপটপ থাকতে হবে। আর একটা সেন্সিটিভ পয়েন্ট কি, আপনার ইন্টারনেট কানেকশন ভালো হইতে হবে। তাহলে সেন্সিটিভ পয়েন্ট কয়টা, শিমুল হোসাইন আমাকে আঙ্গুল দিয়ে দেখান, এখানে সেন্সিটিভ পয়েন্ট কয়টা,
শিমুল, হ্যাঁ শিমুল কয়টা বলেন? সেন্সিটিভ পয়েন্ট কয়টা? 3টা। ঠিক আছে, আপনি আমাকে, আমি মাইকটা অন করে দিই। বলুন সেন্সিটিভ পয়েন্ট গুলো বলুন, বলুন কি কি? তিনটা কি কি? এক নম্বর হলো তার ইংলিশ ভালো জানতে হবে। হুম 2 নাম্বার নিজের একটা ল্যাপটপ থাকতে হবে। হুম 3 নাম্বার হলো ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। রাইট। এখন আমরা যদি বাইরে যদি বুঝি, এটার যদি আমরা বাইরেকে যদি রিপ্লাই করি, ঠিক আছে, আচ্ছা এই 3টা হচ্ছে সেন্সিটিভ পয়েন্ট। এখন আলটিমেট গোলটা কি? আলটিমেট গোলটা কি? আমরা কি এখানে কি বুঝতে পারতেছি আলটিমেট গোলটা কি? এখানে কোনো কাজের কোনো কথা কিন্তু বলা নাই, বলা আছে তার ওয়েবসাইট তৈরি করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। এখানে বায়ার এতই স্বল্প ইনফরমেশন যে এখানে আমরা কোনো কি দেখতে পাচ্ছি না, কোনো কাজের কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনারা স্ক্রিনে কেউ আঁকবেন না, স্ক্রিনে যে আঁকছেন তাড়াতাড়ি মুছে ফেলেন, দয়া করে তাড়াতাড়ি মুছে ফেলেন। আচ্ছা তাহলে আমরা বুঝলাম এখানে ইংলিশ মানে বায়ার কি কাজ করাবে। বায়ার মাসে $5,000 $5,000 স্যালারি দেবে, কিন্তু বায়ার চাচ্ছে যে কাজটা করবে তার ভালো ল্যাপটপ হইতে হবে, তার ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সে ভালো ইংলিশ জানতে হবে। তাহলে এবার আমরা এই ইংলিশ যে জানি, আমরা এক একটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমরা এক একটা প্যারাগ্রাফ লিখবো। ইংলিশ আমি ভালো জানি, এটার জন্য আমি কি বলবো? যে আমি খুব ভালো ইংলিশ জানি, তার কারণ হলো আমি খুব ভালো ইংলিশে কোর্স করছি, আমি ইংলিশে এই অনেকদিন ধরে আমি ফ্রিল্যান্সিং করি, আমি খুব ভালো ইংলিশ জানি, আমি কি এই প্রয়োজনীয় সকল কিছু আমি কি করতে পারবো, ঠিক আছে। তারপর ইংলিশ আমার মানে ভোকাবুলারি স্টক ভালো, আমি গ্রামাটিক্যাল ভালো। এভাবে কি আপনি ইংলিশ যে পারেন সেটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, যে ইংলিশ আপনি কত ভালোভাবে পারেন, কত ডিপলি পারেন, কত ডিটেইলস পারেন। ওকে, ইংলিশ নিয়ে একটা প্যারাগ্রাফ আপনি যখন রিপ্লাইটা লিখবেন। তারপর কি হবে? হ্যাভ ওন ল্যাপটপ, আপনার নিজের ল্যাপটপ আছে, তাহলে ল্যাপটপ নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, যে আমার এই অমুক জেনারেশনের ল্যাপটপ আছে, এই আছে সে আছে, এটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। ঠিক আছে, আপনার ল্যাপটপের স্পিড এত, আপনার ল্যাপটপের প্রসেসর এত, হ্যাঁ, প্লাস আপনার এভাবে ল্যাপটপ নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। তারপর ইন্টারনেট কানেকশনের কথা যখন আসছে, তখন আপনি ইন্টারনেট কানেকশন নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, যে আমার এত এমবিপিএস এর স্পিড আছে, আমার ব্রডব্যান্ড লাইন আছে, আমার এই আছে সেই আছে, হ্যাঁ, একদম কি মানে সাস্টেইনেবল মানে কি নেট কানেকশন আছে, ঠিক আছে, হাই স্পিড, এভাবে আপনি কি নেট কানেকশন নিয়ে আপনি আলাদা একটা ইয়া করবেন। তো সুতরাং নিচে বলবেন যে ঠিক আছে তুমি যে কাজে বলো না কেন সে কাজে আমি 100% করতে পারবো। ওর যেহেতু আলটিমেট গোল নাই, ওই নিচের একদম সর্বশেষে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখবো আলটিমেট গোল নিয়ে, বাট ওর যেহেতু আমরা আলটিমেট গোলটা আমরা বুঝতে পারতেছি না, সেই জন্য আমরা কি আপাতত আলটিমেট গোলটা এই জন্য লিখবো না। আশা করি আমি যতটুকু বলতেছি আপনারা যদি ইনস্ট্যান্ট যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, আমার রেকর্ডটা দেখবেন, রেকর্ডটা দেখে ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে শুনবেন, শুনলে কি মানে বুঝতে পারবেন। আচ্ছা আমি আরেকটা দেখাই। মনে করেন এই বায়ারটা কি $150 একটা কাজ অফার করছে, অ্যারাবিক এসইও প্যাকেজ রিকোয়ার্ড। দেখেন $150 কাজ দিচ্ছে, সে কি বলতেছে? অ্যারাবিক এসইও প্যাকেজ রিকোয়ার্ড, অ্যারাবিক এসইও প্যাকেজ দরকার। ওকে, অ্যারাবিক এসইও তার মানে তার কোন একটা অ্যারাবিক ওয়েবসাইটকে এসইও করতে হবে। ভালো কথা, 5 keywords, 10 keywords, 15 keywords, 20 keywords, কাইন্ডলি কোড। হ্যাঁ, মানে কতটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন সেটা আপনি লিখে দিবেন, আপনি কোড করবেন। উই ওয়ান্ট রেজাল্টস টু কাম ইন দ্য ফার্স্ট পেজ ফর দ্য কিওয়ার্ডস। আমরা ওই কিওয়ার্ডস এর কি চাই? আমরা ওই কিওয়ার্ডস এর কি চাই? ফার্স্ট পেজে আমরা আনতে চাই, মানে ওই ওয়েবসাইটটাকে আমরা গুগলের ফার্স্ট পেজে আনতে চাই ওই কিওয়ার্ড দিয়ে। কাইন্ডলি সেন্ড মি উইথ হাউ মেনি মান্থস রিকোয়ার্ড ফর রেজাল্ট অ্যালং উইথ মান্থলি প্যাকেজ ডিটেলস। তুমি মাসে কত টাকা নিবে এবং টোটাল কতদিনে কি কাজটা করতে পারবে, কত টাকা নেবে সেটা নিয়ে আমাকে জানাও। ওকে, তার মানে আমরা কোন একটা অ্যারাবিক ওয়েবসাইট, সে অ্যারাবিক ওয়েবসাইট কি করতে চাচ্ছে? 5টা কিওয়ার্ড অথবা 10টা অথবা 15টা অথবা 20টা, হ্যাঁ, কয়টা কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। এই কিওয়ার্ড দিয়ে কাজ করে তাকে আপনি গুগল টপে নিয়ে যেতে পারবেন, কয়টা কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডে কাজ করে সেটা আপনার কাছ থেকে আস্ক করতেছে, এবং কি আপনি কতদিনে পারবেন, কত টাকা নেবেন। ওকে, তাহলে এখানে সেন্সিটিভ পয়েন্টগুলো কি? এক নম্বর হচ্ছে কি অ্যারাবিক এসইও প্যাকেজ, মানে অ্যারাবিক ওয়েবসাইট এসইও করতে হবে।
হ্যাঁ, যেমন আমাদের বাংলা ওয়েবসাইট প্রথমআলো.com বাংলা, তাই তো? সেরকম অ্যারাবিক কোন একটা ওয়েবসাইট কি করতে হবে, আরবি ভাষার কোন একটা ওয়েবসাইটকে এসইও করতে হবে। তাহলে তার ফার্স্ট সেন্সিটিভ পয়েন্টগুলো কি, আপনি তার জিনিসগুলোকে পড়বেন, পড়ে তার সেন্সিটিভ পয়েন্টগুলোকে আপনি নোট করে নেবেন। এক নাম্বার নোট কি, আপনি কেউ একজন নোট করেন, আব্দুল খালেক আপনি নোট করেন। কলম আছে? কলমটা নেন, কলমটা নেন। হ্যাঁ খালেক, নোট করেন। আব্দুল খালেক এখান থেকে সাউন্ড হচ্ছে, আমি দিচ্ছি, দাঁড়ান আরেকজনকে দিই। নোট করতে কে পারবেন? মুস্তাকিম ফ্রম চিটাগং, হ্যাঁ আপনি নোট করেন। আপনি কলম দেখান, জাতির উদ্দেশ্য কলম দেখান। হ্যাঁ কলম কাগজ দেখান, ভেরি গুড। হ্যাঁ এভাবে একটা খাতা কলম সাথে রাখবেন, এবার আপনি নোট করেন, লেখেন অ্যারাবিক এসইও। মানে অ্যারাবিক, এখানে ওয়েবসাইটের কথা যদিও বা বলো নাই, আপনি শুধুমাত্র লেখেন অ্যারাবিক ওয়েবসাইট। আচ্ছা সরি কাটেন, সবকিছু কাটেন। আপনি প্রথমে লেখেন তার মূল কাজটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। মূল কাজটাকে গুগল টপ র্যাঙ্কিং করতে হবে। হ্যাঁ, তারপর লেখেন যে অ্যারাবিক এসইও, মানে সরি অ্যারাবিক ওয়েবসাইট। তাহলে গুগল টপ র্যাঙ্কিং সরাসরি লেখা নাই, বাট নিচে লেখা আছে। এখানে নিচে দেখে আমরা পুরো আমরা বুঝতে পারছি যে এটা আসলে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। তাহলে কাজটা কি করতে হবে, গুগল টপ র্যাঙ্কিং করতে হবে। প্রথমে লেখেন গুগল টপ র্যাঙ্কিং, তারপরে লেখেন অ্যারাবিক ওয়েবসাইট, লেখছেন? তারপরে লেখেন যে 5 কিওয়ার্ডস। সে তো অনেকগুলো কিওয়ার্ডস বলছে, আমরা 5 কিওয়ার্ড নিয়ে কাজ করব। 5 কিওয়ার্ডস। হ্যাঁ, তারপর লেখেন উই ওয়ান্ট রেজাল্ট ইন ফার্স্ট পেজ ইন দ্য, লেখেন তারপর লেখেন গুগল ফার্স্ট পেজ। তারপর লেখেন কাইন্ডলি সেন্ড মি হাউ মেনি মান্থস। তারপর লেখেন টাইম নিডেড। হ্যাঁ, result and along with monthly package details. Okay, তারপর লেখেন যে monthly package details। লেখছেন? তাহলে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেনসিটিভ পয়েন্ট। এবার নিচে আরেকটু লেখেন আলটিমেট গোল। নিচে আরেকটা ইয়া লেখেন আলটিমেট গোল। আলটিমেট গোলটা কি, গুগল ফার্স্ট পেজে নিয়ে আসা। তাহলে আমাদের এই সেনসিটিভ পয়েন্টটা কি, আচ্ছা সরি, প্রথমে যেটা লেখছেন ওটা হচ্ছে আলটিমেট গোল, গুগল টপ র্যাঙ্কিং করতে হবে, ওটা হচ্ছে আলটিমেট গোল। হ্যাঁ, কিন্তু এই তার সেনসিটিভ পয়েন্টগুলো কি, গুগল টপ র্যাঙ্কিং করার জন্য 5টা কিওয়ার্ড নিয়ে করতে হবে, অ্যারাবিক সাইট কি করতে হবে, তারপর গুগলের ফার্স্ট পেজে আনতে হবে। হ্যাঁ, এবং আপনার কাছে সে জিজ্ঞেস করতেছে কতদিন লাগবে, টাইম কত লাগবে, এবং আপনার কি মান্থলি কি আপনি কাজ করবেন, কিভাবে কি কাজ করবেন, সেই প্যাকেজগুলো আপনি কি সেই ইয়াগুলো আপনি দিবেন। হ্যাঁ, তো এই পুরো জিনিসটার মধ্য থেকে আপনি যখন সেনসিটিভ পয়েন্টগুলো যখন আপনি ফাইন্ড আউট করে যখন খাতায় লিখবেন, এরপর আপনি আপনার পয়েন্টগুলো দেখে কি করবেন, সেই রিপ্লাইটা লিখবেন। হ্যাঁ, তখন কাজটা একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথমে সরাসরি বলি, প্রথম পয়েন্টটা কি বলেন? গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং এটা হচ্ছে আলটিমেট চাওয়া। হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, দাঁড়ান এক মিনিট আমি একটু বলি, আপনারা আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, আপনারা জাস্ট মনে সবাই লেখেন, মনে চোখ বন্ধ করে লেখেন। আমি বলতেছি আপনারা লেখেন, মনে লেখেন। হ্যাঁ, কাগজে কলমে লিখতে হবে না, শুধু মনে লেখেন। এই অ্যারাবিক প্রথম পয়েন্টটা কি ছিল, অ্যারাবিক ওয়েবসাইট, তাই তো? আচ্ছা, প্রথম পয়েন্টে ছিল গুগল টপ র্যাঙ্কিং। তাহলে আমি গুগল টপ র্যাঙ্কিং নিয়ে একটু বলি যে আমি খুব ভালো গুগল টপ র্যাঙ্কিং করতে পারি। আমি একদম গ্যারান্টি সহকারে গুগল টপ র্যাঙ্কিং আমি করতে পারবো, কারণ আমি এই বিষয়ে প্রফেশনাল ট্রেনিং নিয়েছি এবং আমি একজন প্রফেশনাল কি এক্সপার্ট। আমি একজন টপ র্যাঙ্কার প্রফেশনাল, আমি টপ র্যাঙ্কিং এক্সপার্ট। তাহলে বায়ারকে প্রথমেই আশ্বস্ত করব যে তুমি ঠিক জায়গায় আসছো। কেন ঠিক জায়গায় আসছো? কারণ তুমি এখন যেখানে আসছো আমি সঠিক ব্যক্তি যে তোমাকে আমি গুগল টপে এনে দিতে পারবো। আমি কেন সঠিক ব্যক্তি? কারণ এই বিষয়ে আমার ট্রেনিং আছে, এই বিষয়ে আমার স্কিল আছে, এবং এই বিষয়ে আমি কি হিডেন টিপস মানে সিক্রেট বিষয়গুলো জানি, এবং আমি কি এটা প্রফেশনাল। ওকে, তাহলে আমি বায়ারকে প্রথমে আশ্বস্ত করলাম যে হ্যাঁ আমি তোমার কাজটা করতে পারবো। বায়ার একটু আশ্বস্ত হবে। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ গেল। সেকেন্ড পয়েন্টটা কি, অ্যারাবিক ওয়েবসাইট, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। তাহলে সেকেন্ড আমি আরেকটা প্যারাগ্রাফ লিখবো। আপনারা সবাই মনে লেখেন, আমার মনে হয় এখানে লিখে দেখানোর দরকার নাই, আপনারা মনে চিন্তা করলে কি আপনারা মানে দেখতে পাবেন আমি যে লিখতেছি। দেবদাস দেখতে পাচ্ছেন আমি যে চিন্তা করতেছি? মানে মনে মনে লেখেন সবাই, ঠিক আছে? মানে মনের কলম দিয়ে
মনের খাতায় লেখেন, ঠিক আছে? জাস্ট আমি বলতেছি, আপনারা কল্পনা করেন যে লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে একটা প্যারাগ্রাফ লিখলাম, স্যার একটু লিখে দেন। না, আমি লিখে দেবো না, আপনি মনে মনে লেখেন। হ্যাঁ, এটা কাটেন, যিনি লেখছেন লিখে দেন, এটা কাটেন। আমি লেখলে তো আমার লেখাগুলো তো সুন্দর হবে না। দাঁড়ান আমি একটু লিখি, উনি যখন বলতেছে একটু লিখিয়ে দিই। খুব বাংলা ইংরেজি করেন, দেখেন। আমি দিচ্ছি। একটু ধরেন, আমি একটা নোটপ্যাড বের করি। তো আমি 4 কম্পিউটারে ঢুকছি, আমার কম্পিউটার স্লো, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। যিনি এটা আঁকছেন, আপনি একটু কাইন্ডলি এটা মুছে ফেলেন। এটা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবেন না, ক্লাসের মধ্যে এইভাবে লিখবেন না, এইভাবে আঁকাকি করবেন না, এটা খুবই খারাপ। এখন আমাকে আবার এটা মোছার জন্য আবার একটু করতে হবে। আপনি যিনি ক্লাস করবেন, আপনি অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ক্লাসে ডিস্টার্ব হয়। এটা মোছার জন্য তো আমাকে আবার অনেক দূরে যেতে হবে। আমাকে আবার স্ক্রিনটি স্টপ করতে হবে। আচ্ছা, যিনি লেখছেন আপনি আসলে এটা অন্যায়, এভাবে ঠিক না, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা একদমই ঠিক না, এটা অন্যায়। আচ্ছা দেখুন, এই জিনিসটার জন্য তো খুবই দৃষ্টিকটু লাগতেছে আমার। আচ্ছা দেখুন, আপনি যিনি লেখছেন তাড়াতাড়ি এটা মুছে ফেলেন। এটা মুছতে গেলে আমাকে আবার স্ক্রিনটা স্টপ করে তারপর মুছতে হবে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এক নাম্বার সেন্সিটিভ পয়েন্ট কি? গুগল টপ র্যাঙ্কিং, তাই তো? আচ্ছা, গুগল বানান ভুল হয়েছে, এটা সমস্যা নেই, র্যাঙ্কিং। 2 নম্বর সেন্সিটিভ পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট ছিল কি? হ্যাঁ বলুন। অ্যারাবিক ওয়েবসাইট। SEO। হ্যাঁ, অ্যারাবিক SEO লাগবে না। 3 নাম্বার কি? 5 keywords। হ্যাঁ, 5 keywords। 5 keywords, ওকে ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে গুগল ফার্স্ট পেজ। গুগল ফার্স্ট পেজ। 5 নাম্বার টাইম নিডেড। টাইম নিডেড। হ্যাঁ, তারপর 6 নাম্বার মান্থলি প্যাকেজ ডিটেইলস। মান্থলি প্যাকেজ। ব্যাস, তাহলে আমরা প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসলাম। এখন আমাদের রিপ্লাইটা বোঝার জন্য, রিপ্লাইটা লেখার জন্য বাইরের রিকোয়েস্ট আর আমাদের দেখার দরকার নেই, আমরা এখন নিজে পারবো। এটা দেখে আমরা লিখবো, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবো। প্রথমে আমরা শুরু করবো এভাবে, ডিয়ার স্যার, ঠিক আছে? আমরা প্রথমে গ্রিটিংস দেবো কি? ডিয়ার স্যার, ওকে? হ্যাঁ, ডিয়ার স্যার দিয়ে গুড মর্নিং, গুড আফটারনুন বা যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? অথবা এটা না দিলেও সমস্যা নেই, গুড মর্নিং, গুড গ্রিটিংস না দিলেও সমস্যা নেই, কারণ ওদের টাইম আমার টাইম এক না। আচ্ছা, ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন। হ্যাঁ, শুরু করার পর প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবেন কি নিয়ে? গুগল টপ র্যাঙ্কিং নিয়ে। আমি শুধু মুখে বলি, আপনারা শুধু শুনে কি। তাহলে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে আমি একটা কি লিখবো? প্যারাগ্রাফ লিখবো। হ্যাঁ, এই প্যারাগ্রাফ। তার মানে আমি তাকে গুগল টপ র্যাঙ্কিং সম্পর্কে বুঝাবো যে ডিয়ার স্যার, আমি কি গুগল টপ র্যাঙ্কিং এর একজন এক্সপার্ট,
হ্যাঁ, আমি গুগল টপ র্যাঙ্কিং কাজটা পারি, গুগল টপ র্যাঙ্কিং এর সকল স্কিল আমার আছে, আমি প্রফেশনাল ট্রেনিং নিয়েছি গুগল টপ র্যাঙ্কিং নিয়ে, এবং আমি 100% কি করতে পারবো, তোমাকে আমি প্রফেশনাল সার্ভিস আমি দিতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম 1 লাইনে বা 2 লাইনে আমি তাকে আমার সম্পর্কে তাকে আমি নিশ্চিত করবো যে সে যে জায়গায় আসছে, যার কাছে আসছে সে সঠিক জায়গায় আসছে, এবং আপনি তাকে কি করতে পারবেন, উদ্ধার করতে পারবেন, আপনি তাকে সঠিক সার্ভিস তাকে দিতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম কি নিয়ে, গুগল টপ র্যাঙ্কিং নিয়ে। তারপর আমি লিখবো কি অ্যারাবিক ওয়েবসাইট নিয়ে। ওকে, এখন আপনি তো ইংলিশে কাজ করেন, আপনি তো অ্যারাবিক ওয়েবসাইট আপনি তো আগে কাজ করেন নাই। হ্যাঁ, এখন আপনি আরেকটা প্যারাগ্রাফ লিখবেন কি অ্যারাবিক সাইট নিয়ে। অ্যারাবিক সাইট নিয়ে আপনি কি করবেন, মানে এটা তো একটা প্যারাগ্রাফ, নিচে আপনি আরেকটা প্যারাগ্রাফ লিখবেন, একটা এন্টার দিয়ে হ্যাঁ, এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ লিখি, সেটা কি নিয়ে, আরেকটা প্যারাগ্রাফ লিখবো, সেটা হচ্ছে অ্যারাবিক সাইট নিয়ে, যে আমি অ্যারাবিক সাইটে আমি কাজ করতে পারবো, অ্যারাবিক সাইটে আমার কাজ করতে কোনো সমস্যা হবে না, আমি টুকটাক অ্যারাবিক জানি, আর না জানলে আমি কি এই মানে গুগল ট্রান্সলেট ব্যবহার করে, আমি টুল কিট ব্যবহার করে আমি খুব সহজে তোমার কাজটা আমি করতে পারবো। হ্যাঁ, আমি অনেকগুলো ভিন দেশে আমি কাজ করছি, আমি ফ্রান্স, ইতালি এরকম অনেকগুলো আমি কাজ করছি, না ফ্রান্স ইতালি করলে হবে না, যে আমি আগেও এরকম অনেকগুলো অ্যারাবিক সাইটে আমি কাজ করছি। হ্যাঁ, তো গুগল ট্রান্সলেটর টুল কিট ব্যবহার করে খুব সহজে কি আমি ওয়েবসাইট ট্রান্সলেট করে আমি তোমার কাজটা করতে পারবো, তুমি একদমই কোনো টেনশন করিও না। ঠিক আছে, তাহলে আমি অ্যারাবিক ওয়েবসাইটের যে আমি কাজ করতে পারবো, কিভাবে কাজ করতে পারবো, হ্যাঁ, অ্যারাবিক বিষয়গুলো আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি মানে ট্রান্সলেটর টুলগুলো ব্যবহার করে আমি কাজগুলো করবো, সেই জিনিসগুলো সম্পর্কে বাইরেকে আইডিয়া দিতে হবে, প্লাস বাইরেকে আমার আশ্বস্ত করতে হবে যে না আমি পারবো, 100% পারবো, তুমি টেনশন করিও না। তারপর হচ্ছে 5 কিওয়ার্ড। এবার 5 কিওয়ার্ড নিয়ে আমি নিচে গিয়ে আরেকটা প্যারাগ্রাফ লিখবো। ঠিক আছে, সেটার কি হবে, যে আমি আপাতত 5টা কিওয়ার্ড নিয়ে তোমার আমি কাজ করতে চাই, যে 5টা কিওয়ার্ড তোমার সবচেয়ে মানে প্রমিনেন্ট যে কিওয়ার্ড গুলো, তোমার সবচেয়ে বেস্ট সার্চেস যে কিওয়ার্ড গুলো, তোমার যে বিজনেস টাইপ, সেই বিজনেসকে নিয়ে যে সকল মানুষ সার্চ করে, টপ মান্থলি সার্চ যে কিওয়ার্ড গুলো দিয়ে হয়, সেই টপ 5 মান্থলি সার্চেস কিওয়ার্ড আমি কি তোমাকে আমি অ্যারেঞ্জ করতে পারবো, তোমাকে আমি দিতে পারবো, এবং তুমি কেটে নিয়ে তুমি কাজ করতে পারবা। তুমি অনেক বেশি পরিমাণে ওই কিওয়ার্ড গুলো দিয়ে প্রচুর মানুষ সার্চ করবে, এবং তুমি প্রচুর অ্যাকচুয়াল কাস্টমার পাবে। ওকে, কিওয়ার্ড নিয়ে আমি তাকে বোঝাবো যে আমি যে কিওয়ার্ড গুলো তাকে আমি কিওয়ার্ড রিচার্জ করতে পারি, আমি যে কিওয়ার্ড গুলো তাকে রিচার্জ করে দেবো, সেগুলো 100% ইফেক্টিভ হবে, সেগুলো 100% মান্থলি সার্চ ভলিউম অনেক ভালো হবে। ঠিক আছে, এই মানে এই টেকনিক্যাল বিষয়গুলো যদি বাইরকে বুঝে, তখন বাইর বুঝবে হ্যাঁ কিওয়ার্ড নিয়ে আমার কি যথেষ্ট জ্ঞান আছে। এই কিওয়ার্ড নিয়ে বাইরকে যখন আমি বুঝাবো, তখন যত সম্ভব টেকনিক্যাল শব্দ ব্যবহার করতে হবে। টেকনিক্যাল শব্দ কি, মান্থলি সার্চ ভলিউম, এটা একটা টেকনিক্যাল শব্দ। হ্যাঁ, এভাবে কিওয়ার্ড যখন আপনি করবেন, অনেকগুলো টেকনিক্যাল শব্দ পাবেন, একদম টেকনিক্যাল শব্দগুলো আপনি ব্যবহার করবেন, বায়ার বুঝুক বা না বুঝুক। বায়ার বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। না বুঝলে কি ভালো, বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি একটা কিছু বলতেছেন যেটা বায়ার বুঝতেছে না, তার মানে কি আপনি অনেক ভালো কাজ করেন, অনেক ডিপ লেভেলে কাজ করেন। ওকে, আচ্ছা, এরপর হলো গুগল ফার্স্ট পেজ। হ্যাঁ, তো আপনি অবশ্যই কি গুগল ফার্স্ট পেজ নিয়ে আপনি আরেকটা প্যারাগ্রাফ লেখেন, হ্যাঁ আমি অবশ্যই গুগল ফার্স্ট পেজ আমি আনতে পারবো, একদম গ্যারান্টি সহকারে আমি আনতে পারবো। ঠিক আছে, কারণ আমি এটার জন্য অন পেজ এসইও করবো, অফ পেজ এসইও করবো, লিঙ্ক বিল্ডিং করবো, সঠিক কিওয়ার্ড সেট করবো, কিভাবে করবেন সেটা আপনি একটু বলবেন, 1 লাইন 2 লাইন। তারপর হচ্ছে কি, এই একটুকু পর্যন্ত বুঝাইয়া আপনি বায়ারকে কনভিন্স করলেন কি যে আপনি কাজটা আসলে করতে পারবেন, এবং বায়ারের সঠিক জায়গাতে আসছে। এরপর কি, টাইম নিডেড, এই কাজটা করার জন্য আপনার কতদিন দরকার, তখন একটা লজিকের একটা টাইম বলবেন যে এই কাজটা করার জন্য, টপ র্যাঙ্কিং এর কাজ করার জন্য সাধারণত কি এই মানে টাইম দরকার 1 সপ্তাহ দরকার। বাট বায়ার যদি বলছে যে মান্থলি প্যাকেজ, তার মানে বায়ার দীর্ঘমেয়াদী হায়ার করার জন্য প্রস্তুত, তো আপনি বলবেন যে ঠিক আছে আমার 1 মাস দরকার, 1 মাসের মধ্যে আমি আনতে পারবো, ওই 1 মাসের জন্য। ঠিক আছে, মানে বায়ারের মুড দেখে আমাদেরকে বুঝতে হবে যে বায়ার আসলে কি মান্থলি হায়ার করতে চাই নাকি শর্ট টাইমে করতে চাই। তো যদি বা কিওয়ার্ড রিচার্জ করতে আমাদের 1 সপ্তাহের মধ্যে আমাদের হয়ে যায়, কিন্তু বায়ার যখন চাচ্ছে মান্থলি করতে, তার মানে 1 সপ্তাহের মধ্যে আপনি এটা টপে আনবেন, আরো 1 মাস ধরে আপনি এটা কি টপে ধরে রাখার জন্য আরো অনেকগুলো কাজ করবেন। হ্যাঁ, কাজ করতে চাইলে তো বছরের পর বছর করা যায়। তো তাকে আপনি আশ্বস্ত করবেন যে ঠিক আছে আমি মান্থলি প্যাকেজ, হ্যাঁ আমার টাইম 1 মাস দরকার। তারপর নিচের আরেকটা প্যারাগ্রাফে বলবেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি কি কাজ করবেন, মান্থলি প্যাকেজ কি। হ্যাঁ, মান্থলি প্যাকেজ হলো আপনি 1 মাসে মানে প্যাকেজ বলতে কত টাকা নিবেন, কতদিন লাগবে এবং কি কাজ দিবেন, কত টাকা, কতদিন এবং কি কাজ। আপনি বলবেন যে আমি
এই মাসের মধ্যে 30 দিন কাজ করব, ডেইলি 5 ঘন্টা করে আমি তোমার জন্য কাজ করব, এবং এই কাজের মধ্যে তোমার জন্য এই কাজ থাকবে। তোমাকে আমি গুগল কিওয়ার্ড সেট করে দেবো, গুগল টপ র্যাঙ্কিং করবো, অন পেজ এসইও, অফ পেজ এসইও, বুক মার্কিং, পিঙ্গিং, এই ক্লাসিফাইড পোস্টিং, এটা সেটা, হ্যাঁ, মানে টপ র্যাঙ্কিং রিলেটেড যত রকমের কাজ আছে, টপ র্যাঙ্কিং রিলেটেড। আমরা যারা আপনারা গুগল টপ র্যাঙ্কিং ক্লাসটা করেছেন, আচ্ছা আপনি তো ক্লাস তো করবেন আগে, ক্লাস যারা টপ র্যাঙ্কিং এর ক্লাসটা করেন আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারতেছেন না, বুঝার দরকার নাই, জাস্ট পয়েন্টগুলো বুঝলে হবে আমার। ওকে, তো এইভাবে টপ র্যাঙ্ক, সেই জন্য আমি খুব বেশি ডিপলি টেকনিক্যাল ওয়ার্ডে যাচ্ছি না। তো এই কাজটা করার জন্য আপনি যা যা করা দরকার, আনুষঙ্গিক যত কাজ করা দরকার সবকিছু আপনি একটা প্যাকেজ তৈরি করে দেবেন, যে আমি এই কাজ করব, এত টাকা, এত দিনের মধ্যে কাজটা করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তাহলে সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝে সেভাবে কি কথা বলতে হবে। আচ্ছা, এরপর লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আলটিমেট গোল। একদম শেষের যে কথাটা বলবেন 7 নম্বরে, সেটা হচ্ছে আলটিমেট গোল। হ্যাঁ, আলটিমেট গোল, আলটিমেট গোলটা কি, বা আলটিমেট টার্গেট অথবা আলটিমেট গোল, বায়ার আসলে কি চাই। হ্যাঁ, বায়ার চাই যে টপ র্যাঙ্কিং করার জন্য, হ্যাঁ এটা, বাট আসলে তার আলটিমেট গোল টপ র্যাঙ্কিং করা না, তার আলটিমেট গোল হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা। হ্যাঁ, আপনি সেই তার মনের কথাটা নিচে বলে দিবেন যে আমি এমন ভাবে কাজ করব যেন তোমার এই ওয়েবসাইটটা গুগল সার্চে, মানে অ্যারাবিক কমিউনিটি তোমার এই গুগল সার্চে করে লক্ষ লক্ষ মানুষ দেখবে, তোমার প্রচুর পরিমাণে ব্র্যান্ড ভ্যালু বাড়বে, তোমার সেলস বেশি হবে। ঠিক আছে, সে কিন্তু আপনাকে একবারও বলে না যে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, সে আপনাকে একবারও বলে না যে সেলস বাড়ানোর জন্য, তাই না? কিন্তু আপনি তার আলটিমেট লক্ষ্যটা কি, ব্র্যান্ড ভ্যালু বাড়া, সেলস বাড়ানো, ঠিক আছে, এবং তার কি অ্যাডভার্টাইজিং হওয়া, লক্ষ লক্ষ মানুষের কাছে অ্যাডভার্টাইজিং হওয়া। তখন আপনি নিচে এক লাইনে লিখে দিবেন যে আমি তোমার জন্য এমন ভাবে কাজ করব যে তোমার সেলস বাড়বে, তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, মিলিয়ন অফ পিপলের কাছে তোমার কি, তোমার এই জিনিসটা পৌঁছাবে। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে তার মনের কথা, মনের কথাটা কোথাও এখানে বলা নেই। ঠিক আছে, এই আলটিমেট গোলটা বুঝে আমরা কি সেভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা সেনসিটিভ পয়েন্ট, তাহলে আমরা প্রথমত সেনসিটিভ কোন একটা কাজের আমরা দেখবো, দেখার পর সেনসিটিভ পয়েন্ট গুলো আমরা নোট করব, প্রত্যেকটা সেনসিটিভ পয়েন্টের জন্য আমরা একটা একটা করে প্যারাগ্রাফ লিখবো, এবং সর্বশেষে কি লিখবো, একটা প্যারাগ্রাফ লিখবো আলটিমেট গোলের জন্য। যে আলটিমেট গোলটা বায়ার ক্লিয়ারলি বলতে চাই না, হ্যাঁ, যে আলটিমেট গোলটা বায়ার ক্লিয়ারলি বলতে চাই না, কিন্তু কি আমরা তার এই আনুষঙ্গিক সবকিছু বুঝে আমরা কি বুঝে নিতে হবে যে সে আসলে কি চাই। এখানে বায়ার বলতেছে গুগল টপ র্যাঙ্কিং করো, এটা তার আলটিমেট চাওয়া না, এটা হচ্ছে কি তার আলটিমেট চাওয়াটা হচ্ছে কি সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করবে, সে তার ইয়া করবে, বাট সেটা সে বলে নেই, আমরা বুঝে নিছি। বাট বুঝে নিয়ে যদি আমরা বলি তাহলে কি বায়ার আমাদের অনেক আপন ফিল করবে। ঠিক আছে, আমাদেরকে অনেক বেশি কি যে তুমি আমার মনের কথা বুঝছো, যে তুমি কাজটা করো, তুমিই পারবা। আচ্ছা, আমি একটু কয়েকজনকে জিজ্ঞেস করি আমি এই কথাগুলো বুঝতে পারছি কিনা। আব্দুল খালেক, আপনি বলুন, আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝতে পেরেছেন বলেন। যে আমাদের কি পয়েন্ট গুলো প্রথমে নির্দিষ্ট করে ফেলতে হবে, এরপরে আপনার যেগুলো লাগবে আর কি, ও কি চাইতেছে এগুলো আমাদেরকে ইন্ডিকেট করে ফেলতে হবে। রাইট, তাহলে আমি যে দুটো প্যাকেজ আমি বুঝলাম যে আলটিমেট মানে সেনসিটিভ পয়েন্ট, হ্যাঁ, এবং আলটিমেট গোল, এই দুটো জিনিস কি ক্লিয়ার সবার কাছে? আমি একটু জনগণকে দেখতে চাই, জনগণের কারো কোনো কোশ্চেন দেখলে আমি তার মাইকটা অন করে দেবো। দেখি জনগণ কি আমার কথা বুঝতে পারছেন? মানে সেনসিটিভ পয়েন্ট কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছেন, ভেরি গুড। হ্যাঁ, মোহাম্মদ মুবিনুল হক, আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবেন আলটিমেট গোল নিয়ে? স্ক্রিন কে শেয়ার করতেছে, আমি না বললে স্ক্রিন কেন শেয়ার করবেন? আসলে যে কোনো একটা বিষয় করলে নর্ম জানতে হয়, হ্যাঁ, যেমন অনেকে স্ক্রিনে দেখতেছে, হ্যাঁ, এটা আসলে একদমই ঠিক না। আবার আমাকে না বলে স্ক্রিন শেয়ার করতেছে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, মানে সহজ কথা বলতে গেলে যেটা আদব কায়দা জানতে হবে। হ্যাঁ, বলুন, কারো কোনো প্রশ্ন আছে গুগল সেনসিটিভ পয়েন্ট নিয়ে? কেউ প্রশ্ন থাকলে হাত তুলুন। হ্যাঁ, জুলহাসের একটা কোশ্চেন আছে, বরিশাল থেকে জুলহাস, বলেন। স্যার, এই গুগল ট্রান্সলেট কি আরবি ভাষাটা সঠিকভাবে করে? গুগল ট্রান্সলেট কি আরবি ভাষাটা সঠিকভাবে হয়? আরে বাবা, আমি গুগল ট্রান্সলেট নিয়ে তো কোনো কথা বলতেছি না। গুগল ট্রান্সলেট দিয়ে আমি কি করব?
আমি জিনিসটা বুঝেছি গুগল ট্রান্সলেট আরবি ভাষা সঠিকভাবে হয় কি হয় না সেটা কোনো পয়েন্ট, সেটা কোনো বিষয় না। আমার যেটা প্রশ্ন সেটা হলো কি এই সেনসিটিভ পয়েন্ট গুলো বুঝতে পেরেছেন কিনা, একদম টু দা পয়েন্ট আমি কোশ্চেন করেছি, টু দা পয়েন্ট আমাকে অ্যান্সার দেন। বা এই সেনসিটিভ পয়েন্ট গুলো যদি বুঝতে না পারেন তাহলে কি আমাকে বলেন যে আমি সেনসিটিভ পয়েন্টটা বুঝতে পারিনি, আমি আরেকবার বুঝাই বলবো। গুগল ট্রান্সলেটর কাজ করে কি করে না সেটা আরেকটা বিষয়, সেটা আলাদা বিষয়, সেটা আমি এখন অ্যান্সার দেবো না, বা সেটা আমাদের প্রাসঙ্গিক বিষয় না। আমি শুধু প্রসঙ্গের মধ্যেই থাকতে চাই। স্যার আরেকবার তাহলে বুঝাই দেন, ক্লিয়ার করুন। আচ্ছা, আপনি রেকর্ডটা ভালো করে, সবাই ঘুমাবে, আপনি সুন্দর করে রেকর্ডটা আরবার দেখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, আবার একটু হাত তুলুন। আমি যতটুকু বুঝলাম একটু যদি কেউ না বুঝে থাকেন একটু হাত তুলুন। আমি আরেকবার মানে কোন একটা বিষয় যদি কেউ যদি আমাকে বলেন যে আরেকবার বুঝান, আমি এতক্ষণ ধরে একবার বুঝালাম, কতক্ষণ সময় লাগলো? ধরেন 1 ঘন্টা সময় লাগলো, এখন আমি আপনার জন্য আবার 1 ঘন্টা শুরু থেকে শুরু করবো? না আপনারা বলেন, আমি কি আবার কি 1 ঘন্টা শুরু করবো? না স্যার, না স্যার, যিনি প্রশ্ন করেছেন আপনি বলেন। না স্যার। তাহলে এখন কথা হলো, আমি তো যেটা বলছি সেটা তো বলার দরকার নেই, তাই না? কথা হচ্ছে ওই বলার মধ্যে যদি কোনো একটা বিষয় যদি আপনি না বুঝেন তখন আপনি বলেন যে আমি ওই জায়গাতে আমি বুঝি নাই, তখন আমি সেই জায়গাতে আপনাকে বুঝাই দেবো। না স্যার, ক্লিয়ার স্যার, সরি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমি কোনো হাত দেখতে পাচ্ছি না, আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, কে কে বুঝতে পেরেছেন আমরা এই বিষয়টা? একটু হাত তুলুন তো, আমাকে হাত দেখান তো, আমি একটু আশ্বস্ত হই। ঠিক আছে, ফারুক বুঝতে পেরেছেন, ওকে। তৈয়ব, ইকবাল, ওকে। জাকির, উৎপল বুঝতে পেরেছেন? ঠিক আছে। রনি, শাকিল, ওকে, সবাই বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। এইভাবে সবাই বুঝতে পারলে তো অনেক অনেক শান্তি লাগে, মানে বোঝানোর পর একটা তৃপ্তি আসে, মানে কি মানে ভালো লাগার একটা অনুভূতি আসে যে ঠিক আছে সবাই বুঝতে পারছে। আচ্ছা, আমি আরেকটা বলি, ইংলিশ কি খুব বেশি কোনো ফ্যাক্ট কিনা ফ্রিল্যান্সিং করার জন্য? মোটামুটি ইংলিশ দিয়ে আউটসোর্সিং করা যাবে কিনা, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? আপনি এই মুহূর্তে যতটুকু ইংলিশ জানেন ওটুকু ইংলিশ দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? জি স্যার, যাবে। যাবে। আজকে সবাইকে মাইকটা আমি অন করে দিই, দেখি সবাই বলুন তো, দাঁড়ান বলেন, করা যাবে? ও মাই গড, ও মাই গড। কি হইতো সফটওয়্যারের মধ্যে যদি অপশনটা যদি না থাকতো, সবাইকে মিট করে দেওয়ার এই অপশনটা যদি না থাকতো, কি হইতো আমাদের বলুন তো? কামাল হাওলাদার, এটা খুবই খুবই খারাপ কাজ, এটা করিয়েন না। আমাকে মানে অনুমতি না নিয়ে স্ক্রিন শেয়ার করিয়েন না, ঠিক আছে? তাহলে আমরা যতটুকু বুঝলাম, হ্যাঁ, আমরা একটুকু বুঝার মধ্যে আজকে থাকি যে এই কি করবো, সেন্সিটিভ পয়েন্ট গুলো আমরা বুঝবো, সেই সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ লিখবো এবং সেভাবে বাইরের সাথে আমরা কমিউনিকেট করব, ঠিক আছে? কমিউনিকেট করার পরে কি হবে আমি বাকিটা একটু বুঝাইনি, আর একটু আমাদের বাকি আছে। যিনি করেছেন আপনি হ্যাঁ, আচ্ছা, মানিরুল আসেন, বা যিনি কাজ পেয়েছেন এরকম একজন আসেন। মানিরুল $300 একটা কাজ পেয়েছিলেন। আচ্ছা, রাজিয়া, উনি মেবি কক্সবাজার থেকে। হ্যাঁ রাজিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার মাইকটা অন, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আপনি আমাকে আজকে ফোন করেছিলেন, মেবি একটা কাজ পেয়েছেন, আমি বলেছিলাম যে কাজটা রাতে দেখে দেবো। আপনি কক্সবাজার থেকে না? ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ পেয়েছেন $20 কাজ। আমি এই কাজ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আজকের উনি গতকালকে একটা কাজ পেয়েছে $8 কাজ। যাই হোক, এই কাজ দিয়ে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। এটিকে বাইরে রিকোয়েস্ট থেকে আসছিল? উনি আমাকে সরাসরি মেসেজ করছিল। আচ্ছা, সরাসরি মেসেজ করছিল। আচ্ছা, সরাসরি মেসেজ থেকে আমি বাইরে রিকোয়েস্ট থেকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনারটা আপাতত স্টপ করে দিচ্ছি। বাইরে রিকোয়েস্ট থেকে কাজ পেয়েছেন এমন জন আসেন? কামাল হাওলাদার, কামাল হাওলাদার, আচ্ছা, হ্যাঁ, বাইরে রিকোয়েস্ট থেকে কাজ আসছিল দেখেন। আচ্ছা, দেখেন, আমি দেখাচ্ছি। আমার মনে পড়েছে কামাল হাওলাদার, আপনি চট্টগ্রাম বন্দর থেকে, ফ্রিপোর্ট থেকে, ঠিক আছে। দেখেন কামাল হাওলাদার 2টা কাজ পেয়েছে একসাথে, বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করে। দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি অর্ডার,
না, এটা তো $5 কাজ। এটা কোন কামাল? অ্যাক্টিভ 1 প্রায়োরিটি 1। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট ফেসবুক ড্রপ শিপিং বিজনেস পেজ ম্যানেজমেন্ট। আচ্ছা, একটু আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কামাল। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোন করছিলাম যে আমি ওই যে কুপন সাইটের উপরে মানে কুপন গুলো শেয়ার করতে হবে স্যার। আস্তে আপনি কুপন সাইটের কাজ করছেন, এখন একটা প্রবলেম সলিউশনের ক্লাস না, এটা হচ্ছে আমি আপনার মাধ্যমে দেখাবো। এখন আপনি আপনার কোনো কোশ্চেন এখানে করিয়ে না, আমি জাস্ট সবাইকে দেখানোর জন্য আপনারটা ইয়া করছি, ঠিক আছে? আমি আপনার কাজটা ক্লাস শেষে আমি আপনাকে কাজ বুঝাই দেবো। এখন আমাদের ক্লাস চলতেছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই কাজটা কি আপনার বাইরে রিকোয়েস্ট থেকে আসছে? জি জি। আচ্ছা, আপনার বাইরে রিকোয়েস্ট আমি দেখি। বাইরের নাম কি? বাইরের নাম হচ্ছে নিট হেডস। আচ্ছা, আপনি একসাথে দুইটা কাজ পেয়েছিলেন না স্যার? একটা কাজ এখনো ও কনফার্ম করে নাই, তবে কথাবার্তা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আমি নিট হেডস এর এটা দেখি, যেটা থেকে কাজ দিয়েছে। নিট হেডস কোথায়? আরো নিচে স্যার। ওরে বাবা, কত দূরে আরো। কি ব্যাপার, পাচ্ছেন না কেন? স্যার আমি কাজ যেটা পাইছিলাম ওই কাজটার ভিতরে গেলে ওইখানে যে কথাগুলো বলছি ওইখানে দেখা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলি। দেখেন, যখন আপনাকে বায়ার রিকোয়েস্ট যখন আপনি রিপ্লাই করবেন, হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে করবেন আমি দেখাই। মানে আপনি যখন বায়ারের রিকোয়েস্টটা দেখবেন, রিপ্লাই নামে একটা বাটন পাবেন। আমি সবাইকে বলতেছি, এই যে বায়ারের রিকোয়েস্টটা আছে, এটা রিপ্লাই দেওয়া হয়ে গেছে, আপনার রিপ্লাইটা এখানে দেখা যাচ্ছে। এই বায়ার রিকোয়েস্টের পাশে এখানে রিপ্লাই নামে একটা বাটন পাবেন এখানে। আমি সবাইকে বলতেছি, একটা রিপ্লাই নামে একটা বাটন পাবেন। আচ্ছা, রিপ্লাই নামে বাটনটা আমি একটু দেখাই, অন্য কেউ দেখান যার একটি বায়ার রিকোয়েস্ট আছে, যে কেউ শেয়ার করেন যার এই মুহূর্তে বায়ার রিকোয়েস্ট আছে। আমি যা দেখাই একটু প্র্যাকটিক্যালি দেখাই সবগুলো। হ্যাঁ, গালিব, মির্জা গালিব। এত সময় লাগতেছে কেন গালিব? আমাকে মাউস দিন। হ্যালো, হ্যাঁ গালিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, এখানে দেখেন মির্জা গালিবের এই মুহূর্তে অফার আছে কয়টা? 1160টা। 1160টা এই মুহূর্তে অফার আছে। হ্যাঁ, অফার থাকার এতগুলো বায়ার মির্জা গালিবকে অফার কেন করতেছে? 1160টা, এতগুলো অ্যাক্টিভ অফার কেন? তার কারণটা দেখেন, আমি তার কারণটা একটুখানি দেখাই। আমি যদি অর্ডারে যাই, মির্জা গালিব দেখেন অনেকগুলো কাজ করছে এবং সবগুলোতে 5 স্টার ফিডব্যাক। দেখেন, মানে প্রথম দিকে আপনার কাছে অফার কম আসবে, কিন্তু যখন আপনি অনেকগুলো কাজ করবেন, যখন আপনি ভালো ফিডব্যাক পাবেন, মানে রেটিং যখন ভালো পাবেন, তখন আপনার কাছে আর অফারের কোনো অভাব নেই। ঠিক আছে? পাখির চাকের মতো। আমি লেভেল 1 হয়েছিলাম স্যার। লেভেল 1 হয়েছিলাম তো এই কারণে স্যার অফারটা বেশি আসছে। রাইট, আমি দেখাই। এই যে মির্জা গালিব এই পর্যন্ত কাজ করেছে কয়টা? 22টা কাজ কমপ্লিট করেছে, 22টা কাজ। ঠিক আছে? 22টা কাজের মধ্যে তার ম্যাক্সিমাম কাজে কি 5 স্টার ফিডব্যাক। ঠিক আছে? স্লো কেন মির্জা গালিব? স্যার নেটটা স্লো, যে একজন বাইরে কাজ করতেছিলাম তো এই কারণে। যাই হোক, মির্জা গালিব 22টা কাজ করছে এবং ম্যাক্সিমাম কাজে বায়ার 5 স্টার মানে ফিডব্যাক দিয়েছে, এবং এই 22টা কাজে সে টোটাল আর্নিং করেছে কত? একটু আপনার আর্নিংটা দেখেন। অনেক বেশি স্লো হচ্ছে। দেখেন, লাস্ট 3 মাসে মির্জা গালিবের আর্নিং কত? $700.80। তার মানে $700 ওকে আর্নিং করছে এবং সে উইথড্র করে ফেলেছে $699।
উইথড্র করছেন কখন, মানে কোন কোন ব্যাংকের মাধ্যমে? স্যার ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের কোন শাখা? স্যার ইয়া ঢাকায়, ধানমন্ডি। হ্যাঁ, তাহলে ইসলামী ব্যাংক থেকে অলরেডি সে উইথড্র করে ফেলছে। $700 ও ইনকাম করছে, $1 রেখে $699 উইথড্র করে ফেলছে। $1 রাখার কি দরকার ছিল? স্যার $1 না স্যার, এটা কি কি কারণে জানি ইটা করছে আর কি, কয়েকটা সেন্ট হবে আর কি, কয়েক সেন্ট। হ্যাঁ, কয়েক সেন্ট না, প্রায় $1 তো। ওই যে যাই হোক, $1 রাখার দরকার নেই। ওকে, তাহলে ওই 3 মাসের মধ্যে ওকে $700 ইনকাম করছে, $700 সে তার ইসলামী ব্যাংকে ট্রান্সফার করে ফেলছে, টাকা ওটাকে নিয়ে ফেলছে। এখন দেখেন, তাহলে এই কারণেই তার এখানে অর্ডার বেশি আসতেছে। তো নতুন অবস্থায় আপনার কাছে এতগুলো আসবে না, 2টা 3টা 1টা 2টা এভাবে আসবে। বাট যদি আপনি ভালো কাজ করেন আপনার কাছে অর্ডার বেশি আসবে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি তার এখান থেকে একটা রিকোয়েস্ট দেখাই। তো দেখেন সেন্ড অফার থেকে দেখাই যে আপনি এমন একটা সেন্ড অফার দেখেন যে সেন্ড অফার থেকে আপনি কাজ পেয়েছেন। স্যার সেন্ট অফার দিয়ে আমি কাজ পাইনি স্যার। তাহলে স্যার আমাকে ডাইরেক্ট কি করছে, মেসেজ করে বা ইন্টারভিউ ছাড়া হায়ার করেছে। ওই প্রথম কয়েকটা কাজ ওই মানে বাইরে রিকোয়েস্ট থেকে ইয়া করতে হয়, তারপর সরাসরি বাইরে মেসেজ করে, মানে সরাসরি কোনো ইন্টারভিউ ছাড়াই বাইরে হায়ার করে, মানে প্রোফাইল দেখে। ভেরি গুড। আচ্ছা, তো আমি বলি আপনি যখন আপনি যখন বায়ারে যখন রিকোয়েস্টে রিপ্লাই করার পরে বায়ার আপনাকে মেসেজ করবে কোথায়, রিপ্লাই করবে কোথায়? মানে এইগুলো তো বায়ার রিকোয়েস্ট, এখানে বায়ার একটা চিঠি দিচ্ছে, আপনি চিঠি জবাব দিচ্ছেন। জবাব দেওয়ার পর পরবর্তী কমিউনিকেশন গুলো কোথায় করবে? পরবর্তী কমিউনিকেশন গুলো করবে মেসেজে। বায়ার যদি আপনার রেসপন্স পেয়ে যদি বায়ার খুশি হওয়ার পর সে আপনাকে রিপ্লাই করবে। ঠিক আছে, আপনাকে সে মানে রিপ্লাই করবে। রিপ্লাইটা আপনি পাবেন এখানে, এই যে মেসেজে। এই মেসেজের মধ্যে ইনবক্সে গেলে আপনি দেখবেন যে সকল বায়ারকে আপনি রিপ্লাই দিয়েছেন সেই সকল বায়ারকে এখানে মানে কথা বলতেছে। এখানে কোন বায়ারের সাথে আপনার মানে এখন কথা চলতেছে? স্যার উপরে, সবার উপরে স্যার। সবার উপরে দেখেন এই বায়ারটা, তাই না? আনিত না জিটিএ মিডিয়া স্যার। কোনটা? এই যে দ্বিতীয় নাম্বারটা, সেকেন্ডটা। এটা দেখেন, এই বায়ারের সাথে কালিবের কি কি কথা হয়েছে আমরা একটু দেখি শুরু থেকে। মানে বায়ার আপনার সাথে খুব সাধারণ ভাবে কথা বলবে। হ্যালো, হাউ আর ইউ, আপনি বলবেন হাউ আর ইউ, আই এম ফাইন। তারপর কি, মানে খুব সহজ সাধারণ স্বাভাবিক কথা। আমরা ঠিক বন্ধুর সাথে যেভাবে চ্যাট করি ঠিক সেভাবে কথা, খুব সহজ ইংলিশে, খুব ছোট ছোট কথা। দেখেন কনভারসেশন কিভাবে শুরু হয়েছে। হ্যাঁ, আমি একদম টোটালটা দেখাই। এই কনভারসেশন গুলো কিভাবে হয় এটা বোঝার জন্য আমাদের প্রত্যেকদিন আমি অনেকগুলো ভিডিও আপলোড করি ফেসবুকে। এইরকম ফেসবুক থেকে যদি আপনি 10-15-20টা যদি ভিডিও দেখেন, টোটাল জিনিসটা আপনার কি ইয়া হয়ে যাবে। এই যে ইন্টারভিউটা কিভাবে হয় বা আপনার বায়ারের সাথে চ্যাটিংটা কিভাবে হয়। বায়ার প্রথম কথা ছিল এটা, মানে তার রিপ্লাইটা পাওয়ার পর বায়ার প্রথমে বলেছে, গুড ডে, I am looking for an assistant to compile a list of verified US Facebook marketplace for sale group। মানে বায়ার এখানে তার কাজটা বুঝিয়ে বলার পর ও কি বলছে, কালিব বলছে হাই, তারপর বলছে yes I can provide you। আবার বলেছে I have a list of Facebook group of 10 million members। ভালো কথা। এরপর দেখুন বায়ার এখানে বলেছে আবার ভেরি গুড, I want US Facebook marketplace গ্রুপ। হ্যাঁ, মানে খুব সাধারণ স্বাভাবিক কথা। তো কাজের বিষয়ে যদি আপনি না বুঝেন, এই মুহূর্তে বিষয়গুলো আপনারা বুঝবেন না, সেই জন্য আমি এখন আর করতেছি না। তো বিষয়টা হচ্ছে বায়ার আপনাকে যে কাজ নিয়ে প্রশ্ন করবে যে তুমি কি ওই কাজটা করতে পারবা? হ্যাঁ করতে পারবা। ওই কাজটা করার সময় ওইটা কিভাবে করবা? ওইটা করার সময় ওই রিসোর্স তোমার কাছে আছে? হ্যাঁ আছে। ওইটা করার সময় এইভাবে করতে পারবা? হ্যাঁ পারবো। হ্যাঁ, এইভাবে কি স্বাভাবিক কথা, সহজ সাধারণ কথা। তো এই কথাগুলো আপনি বলতে পারবেন কখন? যদি আপনি কাজ পারেন, কথাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কাজ পারলে কথাগুলো বলাটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, কথা হচ্ছে আপনার ভিতরে যদি রিসোর্স থাকে, হ্যাঁ, ভিতরে যদি ইনফরমেশন থাকে, ইনফরমেশন অটোমেটিক্যালি বের হবে। এটার জন্য টেনশন করতে হবে না, শুধু ভালোভাবে কাজটা শিখতে হবে। আর শুধুমাত্র একটুকু বুঝতে হবে যে বায়ার যে কথাগুলো বলবে তার প্রত্যেকটা কথা আপনি বুঝবেন এবং প্রত্যেকটা কথার উত্তর আপনি কি জানবেন, যদি আপনি ভালোভাবে যদি কাজটা জানেন। ওকে, আর এই বেশি করে কি করবেন, আমি যে ফেসবুকে যেগুলো শেয়ার করি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা বা বায়ারের সাথে কিভাবে কথা হলো, কিভাবে কাজটা পাইলো, হ্যাঁ, প্রতিদিন আমি অনেকগুলো ভিডিও দিই, সেই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, তাহলে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার কি হবে, আপনার সে অভিজ্ঞতা হবে এবং আপনি ভালোভাবে বায়ারের সাথে মিট করতে পারবেন। আমি আশা করি যতটুকু বলার আমি আশা করি বলতে পেরেছি। তো এক পর্যায়ে বায়ার কি করবে, আপনাকে বলবে যে আমাকে কাস্টম অফার দাও। কাস্টম অফার দেখুন, এই যে বায়ারের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন কি বায়ার যখন বুঝবে যে হ্যাঁ আপনি মোটামুটি কাজটা করতে পারবেন, তখন বায়ার আপনাকে বলবে যে তুমি কাস্টম অফার দাও। কাস্টম অফার, ঠিক আছে, কাস্টম অফার।
যেমন এখানে এই গালিব কি করলো, কাস্টম অফার কি তৈরি করে দিল, $120 কাস্টম অফার, $120 একটা কাস্টম অফার গালিব তৈরি করে দিল। হ্যাঁ, তো কাস্টম অফার কিভাবে তৈরি করবেন আমি এটা একটু দেখাই। মনে করেন বায়ারের সাথে আপনার প্রথমে ঐক্যমত্য হইলো, বায়ার বললো যে আমি কি মানে আপনি বলুন যে আমাকে এই কাজের জন্য $100 দিতে হবে, বায়ার বললো যে না আমি 50 দেবো, আপনি বললেন যে না তুমি তাহলে 90 দাও, বায়ার বললো যে না তাহলে ঠিক আছে 80 করো, হ্যাঁ অথবা 70 করো, মনে করেন দর দাম করে শেষ পর্যন্ত দফার অফার হলো যে $70, তখন বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে তুমি $70 জন্য অফার তৈরি করো, তারপর আপনি অফার তৈরি করবেন। অফারটা কিভাবে তৈরি করবেন দেখেন। অফার তৈরি করার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি এইটা, পেজটা মাঝখানে নিয়ে আসেন, ছোট করেন। আমি এখন দেখেন অফার কিভাবে তৈরি করবেন বায়ারের জন্য, পেজটা মানে মিনিমাইজ করেন, ছোট করেন। হ্যাঁ না এই ছোট না, আর একটু মানে নিচ থেকে উপরে তোলেন। স্যার এটা কি মিনিমাইজ করব, ছোট করে দিব? ছোট করেন পুরো পেজটাকে, উইন্ডোটাকে ছোট করেন না, পুরো উইন্ডোটাকে। হ্যাঁ উপর থেকে নিচ থেকে উপরে তোলেন, আমি নিচের কাস্টম অফারটা দেখতে পাচ্ছি না ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা আরে বাবা কাস্টম অফার আপনি পুরো পেজটাকে উপরে তুলুন না। আচ্ছা বুঝতে পারছি স্যার, আমি একদম নিচের বটমটা আমি দেখতে পাচ্ছি না, কাস্টম অফারের যে বটমটা, কাস্টম অফার লেখা যেটা আছে ওটা আমি দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পারি মতো আপনি আমাকে ব্যবস্থা করে দেন। দিচ্ছি স্যার। স্যার হচ্ছে না, কেন হবে না? নিচ থেকে আপনি টানেন না, নিচ থেকে টেনে উপরে তুলেন না, আপনি পুরো পেজটাকে ছোট করেন, ছোট করে এখানে ধরে এখানে উপরে তোলেন। এই তো হচ্ছে, তো হয়েছে তো, কেন হবে না? হবে না এই শব্দটা তো আমাদের ডিকশনারিতে নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। দেখেন সবাই দেখেন, বায়ার যখন আপনাকে কাস্টম অফার তৈরি করতে বলবো আপনি কাস্টম অফার তৈরি করবেন। এই কাস্টম অফার, ক্রিয়েট এন অফার, আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট এন অফার, ঠিক আছে। কাস্টম অফার তো হচ্ছে না, তার এটা অলরেডি হয়ে গেছে, তো আরেকটা দিয়ে, হ্যাঁ আরেকটা দিয়ে দেখেন তো, কাস্টম অফারটা দেখেন। কাস্টম অফারে লেখার সময় শুধু কয়েকটা জিনিস, হ্যাঁ দেখেন এই যে ক্রিয়েট এন অফার, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যে কোনো একটা গিগ আপনি সিলেক্ট করবেন, যে গিগটা এই কাজের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড। হ্যাঁ যদি এটা ফেসবুকের কাজ হয়, ফেসবুকের গিগটা আপনি সিলেক্ট করেন। হ্যাঁ মানে আপনার তৈরি করা সবগুলো গিগ এখানে দেখাবে, আপনার যে কোনো একটা গিগ আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে ডেসক্রিপশনে শুধু ছোট্ট একটা কথা লিখতে হবে। বায়ার মনে করেন টোটাল ফেসবুক করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, প্রমোশন করতে হবে, এই করতে হবে, সে করতে, বায়ার বিশাল কিছু বললো, বিশাল কিছু আপনার লিখতে হবে না, আপনি শুধু ছোট্ট করে লিখলেন ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং মানে ছোট্ট করে এখানে লিখলে হবে, বিশাল করে এখানে লিখতে হবে না। বায়ারের সাথে যা কথা হওয়ার তো হয়েছে, কিন্তু এখানে বিশাল কথাগুলো লেখার দরকার নেই, ছোট্ট করে কি শব্দটা লিখলে হবে যে আপনি আসলে কোন টাইপের কাজ করতে চাচ্ছেন, টাইপটা, শুধু কাজের টাইপটা এখানে লিখতে হবে যে আপনি ফেসবুক মার্কেটিং করব। তারপরে কত ডলার, বাইরের সাথে যা কথা হয়েছে সেই ডলারটা এখানে লিখবেন, ধরুন $70। কতদিন, বাইরের সাথে কতদিন কথা হয়েছে, হ্যাঁ আপনি 3 দিনের মধ্যে কাজটা করে দিবেন, 3 দিন। তাহলে অফারের মধ্যে আমরা কি লিখবো, কতদিনে কাজটা করব, কত ডলারে কাজটা করব, আর কাজের টাইপটা কি। আমি আবার বলি, কাজের টাইপটা কি রকমের কাজ সেটা 2 শব্দ লিখবেন, তারপর কি কত ডলারে কাজটা করবেন এবং কত দিনের মধ্যে কাজটা ডেলিভারি দিবেন। দেওয়ার পরে হ্যাঁ গালিব দেখেন নিচে সাবমিট দেখেন, বাকি আর কোনো কিছুতে টাচ করতে হবে না। এখানে আরো অনেকগুলো ফিল্ড আছে, এই যে অনেকগুলো চেকবক্স আছে, এখানে পাশে সিলেক্ট অনেক কিছু আছে, কোনো কিছুতে টাচ করতে হবে না। টাচ না করে সরাসরি কোথায়, সাবমিট অফার, ঠিক আছে। সাবমিট অফারে ক্লিক করলে অফারটা সাবমিট হয়ে যাবে, আপনি করেন। হ্যাঁ সাবমিট অফার হয়ে যাবে, অফারটা এখন কি সাবমিট হয়ে যাবে। সেটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করব, এটা রিফ্রেশ করলে হ্যাঁ দেখেন একটু পরে আমরা কিন্তু এখানে দেখবো। এরপর বায়ার যদি এটাই করে, বায়ার কি অ্যাকসেপ্ট করবে, ওই বায়ার অ্যাকসেপ্ট করছে ওইটা আপনি দেখেন আগের ইয়াতে। জি স্যার, মানে বায়ার যখন অ্যাকসেপ্ট করবে তখন কি নিচে এখানে লেখা আসবে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট হওয়ার পরেই জি স্যার
এই যে এখানে অফার অ্যাকসেপ্টেড, বায়ার যখন অফারটা অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ অফার অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অ্যাকসেপ্টেড হয়ে গেলেই কি হবে, অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পরে আপনি একদম নিচে যাবেন, নিচে গেলে আপনি দেখবেন কি এই যে অর্ডার পেজ, নিচে একটা বাটন পাবেন কি অর্ডার পেজ। এরপর আপনি অর্ডার পেজে গেলেই আপনি আপনার অর্ডারটা আপনি পেয়ে যাবেন, মানে অর্ডারটা আপনি দেখবেন, অর্ডারটা আপনি দেখবেন কি দেখবেন $120 একটা কাজ পেয়েছে গালিব। এই $120 অফারটা আমরা দেখতে পাচ্ছি গতকালকে, হ্যাঁ বা গত পরশুদিন, হ্যাঁ গতকালকে কাজ পেয়েছে $120। এই যে ঠিক আছে, অফারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কত তারিখে কাজ পেয়েছে, কত ডলারের কাজ পেয়েছে, কোন বায়ারের কাজ পেয়েছে এটা দেখতে পাচ্ছি, এবং কাজটা কতদিনের মধ্যে কাজটা করতে হবে, তাই তো? এই যে 1 দিন আর 7 ঘন্টা বাকি আছে কাজটা জমা দেওয়ার জন্য। ঠিক আছে, ব্যাস এখানে আমরা কাজটা দেখতে পাচ্ছি। কাজটা আমরা এখানে দেখবো। এরপর এখানে আমরা 2টা বক্স পাবো, একটা হচ্ছে রিকোয়ারমেন্টস এর বক্স। এই যে দেখুন, এই কাজটা করার জন্য যত রকমের রিকোয়ারমেন্ট দরকার, তার ওয়েবসাইটের লিঙ্ক, তার প্রোডাক্টের ডেসক্রিপশন, তার ইমেজ, তার ফোন নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বার, তার অনেক কিছু আপনাকে দিবে। কাজটা করার জন্য যা কিছু দরকার কোথায় দিবে, এই যে রিকোয়ারমেন্টস এ। এখানে রিকোয়ারমেন্টস এর বক্সটা কোথায়? স্যার নিচে, সবার নিচে স্যার। হ্যাঁ দেখেন, এই আপনি একটু দেখান। মানে 2টা বক্স পাবেন, একটা হচ্ছে কনভারসেশন আর একটা হচ্ছে রিকোয়ারমেন্টস। তো কাজ পাওয়ার পর আপনি রিকোয়ারমেন্টস এর বক্সটা চেক করবেন, চেক করলেই দেখবেন কি বায়ার আপনাকে আপনার জন্য যা প্রয়োজন সবকিছু বায়ারকে এখানে আপনাকে দিয়েছে, কোনো কিছু আপনাকে চাইতে হবে না। এই স্যার এটা রিকোয়ারমেন্ট বক্স স্যার। রিকোয়ারমেন্ট বক্সের চেহারা তো এরকম না স্যার। আমি যে উনি তো ডাইরেক্ট কি করেছিলেন, আমি উনার কোনো ইনফরমেশন আমি নেই রিকোয়ারমেন্ট বক্সে। আচ্ছা, ওই জন্য রিকোয়ারমেন্ট বক্সটা দেখাচ্ছে না। যাই হোক, এখানে সবার এখানে 2টা বক্স দেখাবে, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট বক্স আর একটা হচ্ছে রিসেন্ট কনভারসেশন। এটা হচ্ছে রিসেন্ট কনভারসেশন বক্স। এখানে যদি শো কনভারসেশনে যদি ক্লিক করি, তার সাথে সকল কনভারসেশন কি শো করবে, আর তার নিচে আরেকটা বক্স থাকবে রিকোয়ারমেন্টস। ওই রিকোয়ারমেন্টস এর যদি আমরা ক্লিক করি, আমরা একটা ওয়ার্ড ফাইল পাবো বা আমরা একটা এক্সেল ফাইল পাবো। ওই ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে ওখানে কি থাকবে, সকল ইনফরমেশন বাইরে থাকবে, বাইরের কোম্পানির নাম, বাইরে এটা সেটা সবকিছু থাকবে। জাস্ট আমি সবাইকে বলতেছি, সবাই মাইন্ডে রাখেন কি থাকবে, রিসেন্ট কনভারসেশন নামে একটা বাটন থাকবে, আর কি থাকবে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস মানে কি, এই কাজটা করার জন্য যা যা প্রয়োজনীয়, কি প্রয়োজনীয়, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক, বাইরের প্রোডাক্টের ছবি, বাইরের ইনফরমেশন সবকিছু এখানে রিকোয়ারমেন্টস এর মধ্যে থাকবে। ওই রিকোয়ারমেন্টস এ ক্লিক করলে আপনি একটা বক্স পাবেন, ওই বক্সের মধ্যে গেলে কি ওয়ার্ড ফাইল পাবেন বা ইমেজ ফাইল পাবেন, ওখানে সকল তথ্য থাকবে। রিকোয়ারমেন্টস গুলো বাইরে এখানেও দিতে পারে, অথবা আপনার সাথে যখন চ্যাট হবে সেই চ্যাটের মধ্যে বাইরকে দিতে পারে, কনভারসেশনে দিতে পারে। ঠিক আছে, কনভারসেশনের মধ্যে দিতে পারে। হ্যাঁ, লিঙ্ক গুলা, ইনস্ট্রাকশন গুলা কিভাবে করবেন, কি করবেন সেগুলো কনভারসেশনে দিতে পারে, আবার কি রিকোয়ারমেন্টসও বাইরে দিতে পারে। এই যে কালিবের সাথে যে কথাগুলো হয়েছে বাইরের অনেকগুলো কথা। হ্যাঁ ঠিক আছে, তো এরপর বায়ার যখন আপনি যখন কাজটা শুরু করবেন, শুরু করার সময় কি করবেন, বায়ারকে প্রথমত একটা মানে থ্যাংক ইউ বলবেন। বায়ারকে বলবেন যে ঠিক আছে, আমি তোমার কাজটা, তোমাকে হায়ার করার জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমার কাজটা শুরু করতেছি, তুমি কোনো টেনশন করিও না, মানে আমি তোমার কাজটা শুরু করছি। এই যে বায়ারকে এখানে পেয়ে যাবেন স্যার, উপরে স্যার, এই যে এখানে অর্ডার স্টার্টেড, মানে বায়ারকে বলবেন যে এই যে দেখেন কালিব একটা দিয়েছে, হ্যাঁ, হাই অমুক বায়ার, thank you for your order, I have all the information I need to start working in your order, don't hesitate to contact me if you have any question. ওকে, এভাবে বায়ারকে একটা গ্রিটিংস দিয়ে আপনি তার জন্য কাজ করতেছেন, তার জন্য কাজ করে স্টার্ট করছেন। বায়ার যেন কোনো টেনশন না করে এভাবে একটা গ্রিটিংস, এভাবে একটা কি বায়ারকে চ্যাট করে, মানে একটা মেসেজ দিয়ে বেশ আপনি কি আস্তে করে কাজ শুরু করেন। ওই দিনে শুরু করেন বা তারপরের দিন শুরু করেন, সমস্যা নাই, বাট মেসেজটা দিতে হবে কি অর্ডার পাওয়ার পরপরই। কেন? কারণ বায়ার যেন আশ্বস্ত হয় যে হ্যাঁ আপনি আসলে জিনিসটা সিরিয়াসলি নিয়েছেন, আপনি আসলে কাজ করতেছেন এবং সে আসলে কাজ পাবে। ঠিক আছে, আর একদিন বা কাজটা যদি এক সপ্তাহ হয়, তাহলে প্রতিদিন অন্তত অ্যাটলিস্ট বায়ারকে একটা কি হাই দিতে হবে। আপনি কাজ করেন বা না করেন, একটা হাই হ্যালো করতে হবে, বায়ারের জন্য বুঝে যায় হ্যাঁ আপনি আসলে আছেন, আপনি আসলে কি তার জন্য চিন্তা করতেছেন বা তার জন্য কাজ করতেছেন। এটা হলো বিষয়। আর এর পরবর্তী যে অংশগুলো সেগুলো আপনারা দেখবেন কোথায়, প্রতিদিন আমি যতগুলা এই মানে অর্ডার, যতগুলো আমি কি বায়ার রিকোয়েস্ট, মানে যতগুলো ভিডিও আমি আপলোড করি, যে কিভাবে কাজ করলো, কিভাবে বায়ারের সাথে কথা হলো, কি কাজ করতে হবে, কিভাবে কাজটা করতে হবে, কিভাবে জমা দিতে হবে, সবকিছু আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিদিনের যে ভিডিও সেই ভিডিওগুলোতে। এটুকু আমার বলা, আজকে আমার ক্লাস এখানেই শেষ। আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে যদি আপনারা ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে আপনারা বায়ারকে ম্যানেজ করা, বায়ারকে মোটিভেট করা, এটা কোনো বড় বিষয় হবে না। ঠিক আছে,
আর একটা বিষয় হলো ওই বাইরের সাথে কথা বলার সময় কি করতে হবে, বাইরের একটু প্রশ্নটা করতে হবে। আমি ছোট্ট আরেকটু আমি 5 মিনিট সময় নেব, একটু 5 মিনিট আমি সময় নেব, আমার কিছু জিনিস সেখানে মিসিং হয়েছিল। মানে বাইরের সাথে যখন কথা বলবেন তখন বাইরের প্রশংসা করতে হবে, প্রশংসা, হ্যাঁ প্রশংসা, প্রশংসা দিয়ে শুরু হবে, ঠিক আছে? বাইরের মানে বাইরের যখন একটা রিপ্লাই লিখবেন, রিপ্লাই লেখার সময় প্রশংসা দিয়ে শুরু হবে। প্রশংসা কি? মনে করেন বায়ার কি ইয়া বিক্রি করে, কোন একটা প্রোডাক্ট বিক্রি করে, মনে করেন বায়ার কসমেটিক্স বিক্রি করে। তো বায়ারকে বলবেন যে আমি তোমার কসমেটিক্স গুলো দেখছি, তোমার ওয়েবসাইটে গিয়ে দেখছি, এগুলো খুব ভালো মানের, হ্যাঁ ভালো মানের মানে কসমেটিক্স, এরকম কসমেটিক্স মানুষের দরকার আছে, হ্যাঁ এরকম মানে তুমি এরকম ভালো মানের কসমেটিক্স বিক্রি করতে, সেটা সবার জন্য কাজে লাগবে, ঠিক আছে? এভাবে বলে তার যদি একটু প্রশংসা করেন তখন সে একদম গলে যাবে। মানে প্রশংসা খুবই পাওয়ারফুল একটা জিনিস, আমি সবাইকে বলি প্রশংসা খুব পাওয়ারফুল একটা জিনিস। বাইরের সাথে যখন আপনি কথা বলবেন, কথা বলার সময় বাইরের প্রশংসা করবেন, কিন্তু সে প্রশংসাটা হইতে হবে কি তার প্রশংসা না, তুমি খুব ভালো শার্ট পরছো, তোমাকে খুব সুন্দর লাগতেছে, সেরকম প্রশংসা না, তার কাজের প্রশংসা। সে যে প্রোডাক্ট বা সার্ভিস সে বিক্রি করে তার কাজের প্রশংসা, যে তোমার প্রোডাক্টটা খুব ভালো, এরকম প্রোডাক্ট দরকার আছে, এরকম প্রোডাক্টটা মানুষের জন্য উপকারী, তুমি একটা অনেক বড় কাজ করতেছো, অনেক মহান কাজ করতেছো, তার প্রোডাক্ট অথবা সার্ভিসের, ঠিক আছে? তার প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রশংসা করতে হবে, ঠিক আছে? আচ্ছা সার্ভিস, ঠিক আছে, সার্ভিসের প্রশংসা করতে হবে, এবং সে প্রশংসাটা হইতে হবে কি যুক্তিসঙ্গত। এবং যুক্তিসঙ্গত প্রশংসা আপনি কিভাবে করবেন? তার ওয়েবসাইটে যদি আপনি খুলেন, সে আপনাকে যতটুকু তথ্য দেবে, ওটুকু তথ্যের মধ্যে যদি আপনি তার ওয়েবসাইট পান, তার বিজনেস টাইপ পান, বা তার বিজনেস ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, যে কোনো একটা কিছু দেখে যদি আপনি তার ওয়েবসাইটে যদি দেখতে পারেন, তাহলে তার প্রোডাক্ট সম্পর্কে যদি বুঝেন, সার্ভিস সম্পর্কে যদি বুঝেন, ওই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে যদি আপনি বায়ারকে একটু প্রশংসা করে কিছু বলেন, দেখবেন যে একদম জাদুর মতো কাজ হবে, ঠিক আছে? তাহলে আপনি যখন বায়ার রিকোয়েস্ট লিখবেন তখন শুরু হবে কি দিয়ে? বায়ারের প্রশংসা দিয়ে। আর কি যখন আপনি ইয়া করবেন, বাইরের সাথে যখন চ্যাট করবেন, তখনই কি হবেন? তখন আপনি সময় সুযোগ মতো বাইরের কি প্রশংসা করবেন, মানে তার প্রোডাক্ট এবং সার্ভিসের। দেখবেন যে এগুলো খুবই ভালো কাজ করে বাইরের কি মনের মধ্যে, এবং জিনিসগুলোকে আপনাকে সে আপন ভাবতে শুরু করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপন ভাবা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটুকু হলো বিষয়। তারপর হচ্ছে প্ল্যান, মানে বায়ার আপনার কাছে এক পর্যায়ে প্ল্যান চাইবে। প্ল্যানটা কি? প্ল্যানটা হলো যে আপনি তো কাজ করবেন, সবাই তো কাজ করে, কিন্তু বায়ার আপনার কাছ থেকে শুনতে চাইবে আপনি আসলে কি কাজ করেন। হ্যাঁ, তো বায়ার আপনাকে প্ল্যান দিতে বলবে অথবা বলবে না। তো বায়ার প্ল্যান দিতে বলুক বা না বলুক, আপনি যদি বায়ারকে যদি নিজ থেকে যদি প্ল্যান দিতে পারেন, তাহলে বায়ারের মনে গেঁথে যাবে, এবং বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি আসলে তার জন্য চিন্তা করতেছেন। প্ল্যানটা কিভাবে দিবেন? যে তোমার এই কোম্পানি, তোমার কসমেটিক্স এর কোম্পানি, তুমি ফেসবুক মার্কেটিং করতে পারো, ফেসবুক মার্কেটিং এ ফেসবুক গ্রুপ পোস্টিং করে তুমি অনেক ভালো এটা পাবা, তুমি ক্লাসিফাইড পোস্টিং করতে পারো, এটা করতে পারো, সেটা করতে পারো, মানে আপনি বায়ারকে সাজেস্ট করবেন, হ্যাঁ সাজেশন দিবেন, প্ল্যান দিবেন। তাহলে এগুলো যদি বাইরের যদি পছন্দ হয়, তখন বাইরে আপনাকে নিচ থেকে বলবে যে ঠিক আছে, তাহলে তুমি কি কাজটা করো, তুমি যেভাবে বলতেছো তুমি এইভাবে কাজটা করো। মানে বাইরকে বুঝাতে হবে যে আপনি টোটাল প্ল্যানিং করতে পারেন, কোন একটা টোটাল প্ল্যান করে কি কোন একটা জিনিস আপনি প্রমোট করতে পারেন, টোটাল সবকিছু আপনি কি করতে পারেন, ঠিক আছে? এবং আপনি তার জন্য কাজ করতে পারেন, তার জন্য আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে? তো এই বায়ারকে প্ল্যান দেওয়া, বাইরের প্রশংসা করা, এই দুটো জিনিস খুবই কি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আপনারা কিভাবে বুঝবেন? আমি যতগুলো ভিডিও আপলোড করি, সাপোর্টেড ভিডিও, সবগুলো ভিডিও দেখবেন, দেখতে আপনারা কি আস্তে আস্তে শিখবেন। তো ঠিক আছে, আমি ক্লাসটা আজকে শেষ করছি। ক্লাসটার রেকর্ডটা কয়েকবার করে দেখবেন। এই ক্লাসটা যদি ভালোভাবে দেখেন, কাজ পাবো না বা কাজ পাই না এরকম কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।